আজকে তো আরো একটা ক্লাস ছিল তো না? যে 5:30টা ক্লাস ছিল ছিল স্যার। আচ্ছা, আগামী বুধবার তো বৌদ্ধ পূর্ণিমার বন্ধ। বন্ধের সময় কি ক্লাস করতেছেন আপনারা, না বন্ধ বন্ধই থাকলে ভালো হয়? পাবলিক হলিডে তো নরমালি ক্লাস হয় না। হ্যাঁ, আমাদের মেইন আসলে আমরা বুঝতে পারি ক্লাস হবে, আদারওয়াইজ তো স্যার বোঝা যায় না ক্লাস হবে। স্যার একটু না হলেই ভালো হতো স্যার। পাবলিক হলিডে না হলেই ভালো স্যার। কেন আপনারা তো শুক্রবারে ক্লাস করেন? শুক্রবার আর স্যার গভ হলিডেতে স্যার একটু সবার একটু প্রোগ্রাম থাকে, আর উইকলি হলিডেতে স্যার তো ধরেই নিছি যে ক্লাস হবে স্যার। ওইটা যদি বঞ্চিত হয় স্যার তাহলে ঝামেলাই হবে স্যার, পার্সোনাল প্রবলেম যদি স্যার। না না, এটা সবার প্রবলেম, এটা প্রতিদিন ক্লাস করা হয়। ঠিক আছে, অসুবিধা নেই। আমরা করবো না। স্যার ডেইলি যদি এইভাবে স্যার ক্লাস যেভাবে থাকে শিডিউল স্যার, ওটা তো পড়ার সময় থাকে না, শুধু ক্লাসটাই করা হয়। Recording in progress. আমরা কি আজকে নতুন চ্যাপ্টার শুরু করতে পারি? জি স্যার। গরমটা তুলনামূলকভাবে কমে নাই। গরমটা আর বাড়ছে স্যার। হ্যাঁ, মানে বৃষ্টি হওয়ার কারণে এটা ঠান্ডা হয়ে যাওয়ার কথা আর কি, কিন্তু ওই লেভেলে কমে না, কিছুটা কমছে। বৃষ্টি তো পানিতে অবশ্যই ওয়েদারে একটা কমফোর্টনেস তো দিবে। আমরা রিলেভেন্ট কস্টিং করব, রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। এটা আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের জন্য। আমরা এই চ্যাপ্টারটা পড়লে বুঝতে পারবো যে আমাদের 70% মোটামুটি সিলেবাস কভার করে গেছে। 70% আমাদের সিলেবাস কভার করলো মানে আমরা পরীক্ষার জন্য যে সাবজেক্টগুলো পড়লাম পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে পারবো। স্যার এটা সীমার বইয়ের কোন চ্যাপ্টারটা স্যার? ডিসিশন মেকিং ওইটা? হ্যাঁ, ডিসিশন মেকিং এটা। স্যার একটু হোয়াটসঅ্যাপে শেয়ার করা যায় কিনা স্যার ফাইলটা? করবো, এখনই করে দেবো না একটু পরে করলেও চলবে? পরে করলেও পরে করলেও চলবে স্যার। আচ্ছা, তা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন। প্রথমে হচ্ছে কনটেক্সট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ঠিক আছে, আমার কারসরটা যেখানে আছে আর কি, কনটেক্সট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমরা পড়লাম, হাই লো মেথড পড়লাম, ওভারহেড অ্যানালাইসিস এর মধ্যে কিছু অংশ বাদ রয়ে গেছে, এই জিনিসটা আমরা একটু দেখবো। এটার ইম্পর্টেন্সটা কম, সেই জন্য আমরা একটু স্কিপ করে গিয়েছিলাম এই ওভারহেড অ্যানালাইসিস। এটা থেকে এই চ্যাপ্টার থেকে অঙ্কটা খুব কম আসে। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং স্টেটমেন্ট তৈরি করে, এটা আমরা করে আসছি। এরপর হচ্ছে জব কস্টিং, প্রসেস কস্টিং, এই দুটো জিনিস হয়নি, তো এই দুটো চ্যাপ্টার আমরা করি নেই। সিপিপি করলাম, বাজেট করলাম, স্ট্যান্ডার্ড কস্টিং করলাম, দেন রিলেভেন্ট কস্টিং এ আসছি। যেখানে যে চ্যাপ্টারগুলো মোটামুটি রেকারেন্ট সেই চ্যাপ্টারগুলো আমাদের শেষ করে ফেলি আগে। এরপরে আমরা জব কস্টিং, প্রসেস কস্টিং করব, কিন্তু কনসেপচুয়ালি জব কস্টিংটা জব প্রসেস আগে করা উচিত ছিল আমাদের। কিন্তু আপনাদের থেকে রিকোয়েস্ট ছিল যে চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক বেশি আসে সেগুলো আগে করার জন্য, সেই জন্য আমরা ভাবেই করলাম। তাহলে দেখা যাবে যে আমাদের কনফিডেন্ট লেভেলটা বাড়বে। আচ্ছা, রিলেভেন্ট কস্টিং বা রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং আমরা শুরু করি। স্যার এটা গ্যারিসনের বইয়ের কোন চ্যাপ্টার স্যার? এটা গ্যারিসনের বইয়ের 13 নম্বর চ্যাপ্টার। 12, হ্যাঁ 12 হতে পারে, 13 হতে পারে। কি টু ডিসিশন মেকিং।
ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস। কি অ্যানালাইসিস? স্যার এখানে ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস বলতেছি স্যার। আচ্ছা, নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে। স্যার ওইখানে লেখা আছে স্যার দ্যাট কি টু ডিসিশন মেকিং লেখা আছে স্যার পরবর্তী। হ্যাঁ, চ্যাপ্টার 12 এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস দ্য কি টু ডিসিশন মেকিং। 12 চ্যাপ্টার। এটা আগের বইতে 13 চ্যাপ্টার, এক এক বইতে এক এক রকম ভাবে চ্যাপ্টার গুলো সাজানো থাকে আর কি। ডিফারেন্সিয়াল মানে কি বুঝতে পারিনি। দরজারি করে নাকি তোমরা? relevant cost for decision making. আমরা কি কি পড়ব এখানে? distinguish between relevant irrelevant cost। প্রথমে আমরা এই জিনিসটা শিখব, এরপরে শিখব হচ্ছে prepare and analysis showing whether to keep or replace old equipment। এটা আমরা এই ডিসিশনটা আমরা এখানে মেক করব। Prepare and analysis showing whether product line or organizational segment should be dropped or retained। এটা মনে হয় আমাদের পরীক্ষা আসে না। 4 নাম্বার হচ্ছে যে কি prepare a well organized make or buy analysis। একটু সাউন্ড আসলে একটু খেয়াল রাখেন, যারা প্রথমে জয়েন করেন তাদের ওখান থেকে হয়তো সাউন্ডটা মিউট করা হয় না, একটু খেয়াল রাখলে আমার জন্য সুবিধা। তারপরে হচ্ছে prepare analysis and analysis showing whether special order should be accepted। এটাও সাধারণত আসে না। ডিসিশন মেকিং এর অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলোর মধ্যে 2টা বা 3টা জিনিস আমরা কভার করি, সবগুলো আমাদের দরকার হয় না। তারপর আমরা শুরু করি। রিলেভেন্ট কস্ট কি? cost concept for decision making. Relevant cost is relevant cost is a cost that differs between alternative. দুটো alternatives এর মধ্যে যে যদি কস্ট ডিফার করে থাকে সেই কস্টটাকে আমরা রিলেভেন্ট কস্ট বলে থাকি। দুটো অল্টারনেটিভের মধ্যে যদি কস্ট ডিফার না করে থাকে তাহলে সেটাকে আমরা বলি ইরিলেভেন্ট, রিলেভেন্ট না। আচ্ছা, এখন আমরা রিলেভেন্ট কস্টটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? স্যার ডিফার করে থাকে বলতে বুঝি নাই ব্যাপারটা। আমরা আরেকটু সামনের দিকে যাই, তাহলে সামনের দিকে গেলে কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হবে, দেন আবার ডিসকাশনে আসবো। ঠিক আছে, মানে পুরো টপিকস এর কিছু অংশ আমরা যাই, যাওয়ার পরে আবার বিস্তারিত আলোচনাতে আসবো। আচ্ছা, এখন এই রিলেভেন্ট কস্ট কিভাবে আইডেন্টিফাই করব, এই জিনিসটা করলে আমাদের একটু একটু করে আস্তে আস্তে ক্লিয়ার হবে আর কি। যেখানে গিয়ে আমাদের থামা উচিত আমরা সেখানে গিয়ে থামবো। কিভাবে রিলেভেন্ট কস্টটাকে আমরা বুঝতে পারি? relevant cost that can be eliminated in a whole or in part by choosing one alternative over another are avoidable cost। আচ্ছা, relevant cost কে আবার avoidable cost হিসেবে বলা হয়ে থাকে। avoidable cost আর relevant cost। আমরা আরেকটু এগোলাম, যে আরেকটা কনসেপ্ট শিখলাম, এটা একটু মুখস্থ রাখেন। relevant cost হচ্ছে ওই কস্টটা যা দুটো অল্টারনেটিভের মধ্যে ডিফার করে থাকে, পার্থক্য হয়। দুটো অল্টারনেটিভ নিলাম, দুটো অল্টারনেটিভের মধ্যে যদি কস্টের পার্থক্য হয় তাহলে আমরা এটাকে রিলেভেন্ট ধরে নিব। এটা আস্তে আস্তে আমরা বুঝতেছি। ভদ্রলোকের হাতে দুটো অপশন, ফাইল নাম্বার 1, ফাইল নাম্বার 2। 1 নম্বর প্রজেক্টে নিলে কস্ট হবে একরকম, 2 নম্বর নিলে হবে আরেক রকম। তাহলে দুটো কস্টের মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে। আমরা যদি একটা সহজ এক্সাম্পল দেই, সে ফর এক্সাম্পল আপনারা নীলক্ষেত থেকে বাসায় যাবেন। বাসায় যাওয়ার জন্য আপনাদের অপশন হচ্ছে দুটো, একটা হচ্ছে আপনি রিক্সা নিয়ে যেতে পারেন, অথবা একটা সিএনজি নিয়ে, অথবা কোনো একটা কিছু হায়ার করে যেতে পারেন। আপনার বাসা হচ্ছে ধানমন্ডিতে, আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল তৈরি করতেছি। ধানমন্ডিতে আপনি যদি রিক্সা করে যান তাহলে আপনার খরচ হবে হচ্ছে 100 টাকা, যদি এটা সিএনজি নিয়ে যান তাহলে খরচ হবে হচ্ছে 150 টাকা। তাহলে আমার কাছে অপশন আছে দুটো, এই দুটো অপশনের মধ্যে খরচের কিন্তু কস্টের কিন্তু পার্থক্য হচ্ছে। যদি পার্থক্য হয়
তাহলে আমি এই কস্টকে বলবো রিলেভেন্ট কস্ট। আর যদি পার্থক্য না থাকে আমার ডিসিশন মেকিং এর সুযোগ থাকবে না। যেমন আপনি রিক্সায় গেলে আপনার খরচ হবে 100 টাকা, সিএনজিতে গেলেও খরচ হবে 100 টাকা। সেই ক্ষেত্রে দুটো অপশনের মধ্যে বা দুটো অল্টারনেটিভের মধ্যে কস্টের পার্থক্য হয় না। যদি কস্টের পার্থক্য না থাকে আমার ডিসিশন মেকিং এর সুযোগ থাকবে না। তাহলে যখন আমি দুটো প্রজেক্ট দেখবো, দুটো অল্টারনেটিভ দেখবো, অথবা আমি বাই করব কিনা না মেক করব, অথবা আমি কোনো স্পেশাল অর্ডার নিব কিনা, যখনই আমি আমার কোনো অপশন নিয়ে চিন্তা করব তখন আমাকে দেখতে হবে যে কি এটা রিলেভেন্ট কিনা। রিলেভেন্টের জন্য এই অপশনগুলো এই ক্রাইটেরিয়া গুলো মিট করে কিনা। এই ক্রাইটেরিয়া গুলো কি কি? রিলেভেন্ট কস্ট that can be eliminated in a whole or in a part by choosing one alternative over another. আমরা যদি আগের পার্থক্যতে চলে যাই, আমার দুটো অপশন, একটা হচ্ছে যে কি আমি রিক্সা করে বাসায় যাব না সিএনজিতে না যাব। এই দুটো অপশনের মধ্যে আমি যদি রিক্সায় যাই সিএনজিতে যাওয়া লাগবে না, সিএনজি যাওয়াটাকে আমি অ্যাভয়েড করতে পারি। অথবা আমি যদি সিএনজিতে যাই তাহলে আমি রিক্সাটা অ্যাভয়েড করতে পারি। সেজন্য বলা হচ্ছে যে যদি আমি একটা অল্টারনেটিভকে নেই তাহলে এনাদার যে অল্টারনেটিভটা আছে সেই অল্টারনেটিভটাকে আমি অ্যাভয়েড করতে পারি। এই জন্য রিলেভেন্ট কস্টকে অ্যাভয়েডেবল কস্টও বলা হয়ে থাকে। আচ্ছা, এখন এই রিলেভেন্ট কস্টের বাইরে আরেকটা কস্ট আছে, সেটাকে বলা হয় আনঅ্যাভয়েডেবল কস্ট। আনঅ্যাভয়েডেবল কস্ট হচ্ছে ওই কস্টটা দ্যাট নেভার রিলেভেন্ট। তাহলে আমরা কস্টকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিলেভেন্ট আর একটা হচ্ছে নেভার রিলেভেন্ট। নেভার রিলেভেন্টকে আমরা বলতে পারি হচ্ছে ইরিলেভেন্ট। তাহলে আমরা আমাদের অর্গানাইজেশনের কস্ট গুলোকে তাহলে দুই ভাগে ভাগ করতে, একটা হচ্ছে রিলেভেন্ট আর একটা হচ্ছে ইরিলেভেন্ট, অথবা একটা হচ্ছে অ্যাভয়েডেবল আর একটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল। ঠিক আছে? তারপরে এখন আনঅ্যাভয়েডেবল কস্ট কোনগুলো? আনঅ্যাভয়েডেবল কস্ট হচ্ছে সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্ট হচ্ছে আনঅ্যাভয়েডেবল কস্ট। আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে ফিউচার কস্ট দ্যাট ডোন্ট ডিফার বিটুইন দ্য অল্টারনেটিভস। এখন আমার হাতে দুটো অপশন আছে, এই দুটো অপশনের মধ্যে যদি কস্টের কোনো পার্থক্য না হয়ে থাকে তাহলে এটাকে বলা হয় আনঅ্যাভয়েডেবল কস্ট। মানে এই কস্টটা আমার জন্য ইরিলেভেন্ট, এই কস্ট নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি। সাঙ্ক কস্ট আমি আবার বলবো, আগে 2 নম্বরটা আমি একটু বলি, ফিউচার কস্ট, যেটা দুটো অল্টারনেটিভের মধ্যে পার্থক্য করে না। এখন আপনার কাছে একটা শোরুম আছে, কোথায় শোরুমটা আছে? নিউ মার্কেটে। নিউ মার্কেটে আপনার একটা শোরুম আছে। এই শোরুম দিয়ে আপনি ক্রোকারিজ বিজনেস করতে পারেন, এই শোরুম দিয়ে আপনি ক্লথিং স্টোরও দিতে পারেন। আপনি তখন দুটো অপশন নিয়ে চিন্তা করতেছেন, আপনি কি ক্রোকারিজের বিজনেস করবেন না ক্লথিং এর বিজনেস করবেন। এখন যদি আপনি যে বিজনেসটাই আপনি করেন না কেন, ওই শোরুমের যে ভাড়াটা, সে ফর এক্সাম্পল ওই ভাড়াটা হচ্ছে প্রতি মাসে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকাটা আপনি ক্রোকারিজ বিজনেস করলেও আপনাকে দিতে হবে, আপনি যদি ক্লথিং বিজনেস করেন সেই জন্য আপনাকে দিতে হবে। তাহলে আমি যখন দুটো অপশন নিয়ে চিন্তা করব, এই যে ফিউচার কস্ট, ডিফারেন্সিয়াল কস্ট, অপরচুনিটি কস্টের মধ্যে মিল পাওয়া যায়। স্যার, যেটার প্রাইসটা কম হলো সেটাই কি রিলেভেন্ট কস্ট হবে এরকম? যেটার প্রাইসটা কম না, আমি আসলে দোনোটাকে রিলেভেন্ট বলবো। আমার তখন দুটো অল্টারনেটিভ নিয়ে যখন আমি চিন্তা করব, তখন দুটাকে কিন্তু আমি দুই পাশে দাঁড় করিয়ে দেন ডিসিশন মেকিং এর জন্য অন্য অপশন গুলো আমি নিয়ে আসবো। এখন আমার কিন্তু অনেকগুলো কস্টের ইনফরমেশন লাগবে, সেটা আমাকে বুঝতে হলো। আমি একটু ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝালাম, এটা কিন্তু ডিফারেন্টও হতে পারে। এখন আপনার জন্য রিলেভেন্ট কস্ট আরো সহজ করে আমরা বলতে পারি যে আপনার কাছে অপশন হচ্ছে দুটো, আপনি এমবিএ করবেন না আইসিএমবি তে পড়বেন। এমবিএ করলে আপনার খরচ হবে 2 লক্ষ টাকা, আইসিএমবি তে পড়লে আপনার খরচ হবে 1 লক্ষ টাকা। তাহলে এই দুটো তোলে কস্ট রিলেভেন্ট। তখন আপনি এই দুটোটাকে অল্টারনেটিভ নিয়ে আপনি বসাইয়ে দেন রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস করবেন বা ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস করবেন। এই জন্য অনেক সময়
এই নতুন বইতে বলছে ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস, দুটো অল্টারনেটিভের ডিফারেন্স কত হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস আমরা করব। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? সানকস্ট নিয়ে একটা মনে হয় প্রশ্ন আসছিল। স্যার সান কস্টটা কি এরকম স্যার যে কিরকম? আমি খরচটা করে ফেললাম, সেখান থেকে আউটপুট পেতেও পারি নাও পেতে পারি। সে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, Recording in progress. রিসার্চ করলাম কিন্তু কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে পারলাম না, অলরেডি খরচটা আমার হয়ে গেল, এটা কি জি। কোনো সান কস্ট পারি স্যার? এটাও সানকস্ট হতে পারে। জি, অথবা আপনি এভাবে যদি চিন্তা করেন, আপনি একটা ফ্যাক্টরিতে জব করেন, ম্যানুফ্যাকচারিং কনসার্নে জব করেন, সেই কোম্পানিতে আপনি একটা নতুন মেশিনারিজ কিনলেন, তাহলে পুরাতন মেশিনারিজটা কি হবে? পুরাতন মেশিনারিজটা আপনি আর রিসেল করতে পারতেছেন না বা এটার কোনো ভ্যালু নেই, তখন কিন্তু ওই আগের যে কস্টটা সেটা কিন্তু সাঙ্ক হয়ে যাবে। অথবা আমি যদি এভাবে বলি, আপনার কাছে একটা আগের যে মোবাইলগুলো, নোকিয়া যে মোবাইলগুলো ছিল, আপনার কাছে একটা নোকিয়া মোবাইল আছে, আপনি এখন অ্যান্ড্রয়েড সেট নিলেন, কিন্তু আগের যে সেটটা আছে এটা কিন্তু এখন আর অবসলিট হয়ে গেছে, এটা আপনি আর রিসেল করতে পারতেছেন না, এটার কোনো ভ্যালু থাকলো না। তাহলে আগের যে খরচটা আপনি করে ফেললেন, যেটা এখন পর্যন্ত ডেপ্রিসিয়েট করতে পারলেন না, এই খরচটা কিন্তু সাঙ্ক হয়ে গেল। স্যার এই ক্ষেত্রে মেশিনারিজ তো আমরা স্যার সান কস্ট কি পুরোটাই ধরবো নাকি স্যার ডেপ্রিসিয়েটেড ভ্যালু বাদ দিয়ে যতটুকু আপনি ডেপ্রিসিয়েশন করে ফেলছেন সেটা তো শেষ, আর যতটুকু আপনি ডেপ্রিসিয়েশন করেন নাই, যতটুকু বুক ভ্যালু রয়ে গেছে সেটাই কিন্তু সাঙ্ক। আবার এখানে মানে এটা কিন্তু আমি এখন পর্যন্ত যাই নাই, আরো কিছু কনসেপ্ট আমরা শিখবো ওই মেশিনারি। স্যার স্যার হ্যালো জি স্যার বলেন, আমি শুনতে পাচ্ছি। স্যার, স্যার সাঙ্ক কস্ট বলতে কি স্যার আমরা এরকমটা বলতে পারি যে মানে যেটার কোনো সেলস ভ্যালু নাই, মানে সেটা কি সাঙ্ক কস্ট হবে? সাঙ্ক কস্ট, হ্যাঁ এরকম আমরা বলতে পারি। এক কথায় যদি আমি বলি, হ্যাঁ সেলস ভ্যালু, যেটার কোনো সেলস ভ্যালু নাই। হ্যাঁ যেমন স্যার আমি মানে এটা থেকে বেসিক্যালি হচ্ছে যে কি এটা থেকে আর কোনো আউটকাম আসবে না, নো আউটকাম, রাইট স্যার, no outcome regardless of জি any স্যার, decision made by management or made by manager। আমার কারেন্ট কোন ডিসিশনের মাধ্যমে ওই প্রোডাক্টটা থেকে বা ওই অপশনটা থেকে আমার আর কোনো বেনিফিট আমি আসবো না। জাহাজ ডুবে গেছে, তাহলে ওই $1 বিলিয়ন ভ্যালু হয়ে গেছে জিরো। স্যার এটার যদি কোনো ইয়ে না থাকে তাহলে কি এটা কি স্যার ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স থাকবে না স্যার? সাঙ্ক কস্ট বুঝি নাই স্যার, সান কস্টটাকে কি আমি ইনকাম স্টেটমেন্টে কি আনবো না? আমরা যখন এখানে ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস করব বা রিলেভেন্ট কস্টিং অ্যানালাইসিস, যে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে অ্যানালাইসিস গুলো, এটা কিন্তু ইনকাম স্টেটমেন্টের সাথে মিল রেখে আমরা করি না, এটা কিন্তু ডিফারেন্ট অ্যানালাইসিস। ঠিক আছে, আমরা যদি ওই কনসেপ্টে যাই সেটা তো ডিফারেন্ট ইস্যু হবে। আপনার যখন বুকে যখন কোনো একটা অ্যাসেট থেকে যাবে, আপনি অবশ্যই ডেপ্রিসিয়েট করবেন, ডেপ্রিসিয়েশনটা অবশ্যই আপনার ইনকাম স্টেটমেন্টে চার্জ হবে, ইনকাম স্টেটমেন্টে রিফ্লেকশন থাকবে, সেটা তো ডিফারেন্ট ইস্যু। আমরা তো মানে যখন আপনি বললেন যে এটার কোনো ইয়ে থাকবে না, এসেট ভ্যালু থাকবে না, সেজন্য আমি যেটা জিজ্ঞেস করলাম যে এটা কি তাহলে ইনকাম স্টেটমেন্টে আসবে না? ইনকাম স্টেটমেন্ট অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আপনি যখন এটা লস করবেন, আপনি লসটা তো আপনার ওখানে চলে আসবে। আমি বললাম যে এটা থেকে আউটকাম আসবে না, এটা থেকে বেনিফিট আসবে না। আমি বলি না যে এটা আপনি লস ইনকার্ড হয়ে গেছে আপনি অ্যাকাউন্ট ফর করবেন না, আমি অ্যাকাউন্ট ফর করা নিয়ে কোনো প্রশ্ন। হ্যাঁ একই জিনিস। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার আমার হচ্ছে যে কয়েকটা টার্ম নিয়ে একটু সমস্যা হয়, সেগুলো হচ্ছে স্যার যেমন এখানে আমরা যেটা পড়ছি বুক ভ্যালু, স্যার এরকম কয়েকটা টার্মস আছে না, যেমন বুক ভ্যালু, ফেস ভ্যালু, মার্কেট ভ্যালু, স্যার এই ভ্যালুগুলা যদি একটু ক্লিয়ার করে দিতেন ভালো হতো স্যার, এটা নিয়ে অনেক মানে প্রবলেম ফেস করছি স্যার। এটা তো আপনারা কস্ট অ্যাকাউন্টিং এ গিয়ে পড়বেন, আপনি নিশ্চয়ই বিজনেস গ্রাজুয়েট না? স্যার আমি বিজনেস গ্রাজুয়েট, কমার্স স্যার। তাহলে কমার্সের হলে এই টার্মিনোলজি গুলো আপনার প্রবলেম হওয়ার কথা না। জি স্যার, আমাদের মানে ভার্সিটিতে যখন পড়াইছে স্যার, তখন আমি মানে কোশ্চেন করছিলাম, কিন্তু হচ্ছে যে আমি তখন আমার মতো করে অ্যানসারটা পাইনি, পরবর্তীতে আমি অনেক ঘাটাঘাটি করি। আচ্ছা আপনি কোনটা বুঝতেছেন, আমি আপনার থেকে বুঝিনি। একটা হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস কি আমার কি কোনো সমস্যা আছে? আমি যেই প্রাইসে ক্রয় করলাম এটা হচ্ছে আমার কস্ট, পারচেজ প্রাইস, কস্ট প্রাইস একই কথা, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা এক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাহলে কোনটাতে সমস্যা বলেন তো? স্যার ফেস ভ্যালু কোনটা, তারপর হচ্ছে যে বুক ভ্যালু কোনটা, মার্কেট ভ্যালু কোনটা? ফেস বুক ভ্যালু হচ্ছে বুকে যে ভ্যালুটা থাকে,
আপনি একটা মেশিন কিনলেন 72,000 টাকা দিয়ে, এটা লাইফ হচ্ছে 6 ইয়ার্স। আমি আপনাকে এইভাবে বুঝাই, এই প্রশ্নের মাধ্যমে বুঝাই, এই যে মেশিনটা কিনলেন এটার অরিজিনাল কস্ট হচ্ছে বা পারচেজ কস্ট হচ্ছে, পারচেজ প্রাইস হচ্ছে 72,000 টাকা। আপনি এটা লাইফ হচ্ছে 6 বছর। যদি 1 বছর চলে যায় তাহলে 1 বছরের ডেপ্রিসিয়েশন হয়ে গেল। আপনি আমার সাথে একটু রেসপন্স করতে হবে। জি স্যার, জি স্যার। আপনি 72,000 টাকা দিয়ে কিনলেন, 6 দিয়ে ভাগ করলে কত হয়? প্রতি বছর 12,000 টাকা করে আপনি ডেপ্রিসিয়েশন করতে থাকলেন। তাহলে 72 থেকে 12,000 চলে গেলে বাকি যেটা থাকে সেটাকে বলা হয় রিমেইনিং বুক ভ্যালু। রিমেইনিং বুক ভ্যালু, অথবা আপনি এটাকে বুক ভ্যালু বলতে পারেন, বুক ভ্যালু বলতে পারেন, অথবা এটার মনে হয় আরেকটা নাম হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু। ডেপ্রিসিয়েবল ভ্যালু একই কথা। এটা রিটেন ডাউন ভ্যালু কি একই জিনিস স্যার? রিটেন ডাউন ভ্যালু মনে হচ্ছে, আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না। রিটেন ডাউন ভ্যালু একই কনসেপ্ট। স্যার রিটেন ডাউন ভ্যালুটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের স্যার, একটা ওই part। অবশ্যইটা বাদ দিয়ে যেটা থাকে ওইটা তো রিটেন ডাউন বলুন না স্যার? রিটেন ডাউন ভ্যালু, ঠিক আছে, রিটেন ডাউন তো একই স্যার। একই। আচ্ছা, এরপরে আপনি বুঝতেছেন না মার্কেট প্রাইস, তাই তো? Yes, sir. আপনি এই প্রোডাক্টটা অরিজিনালি ক্রয় করলেন 72,000 টাকা দিয়ে, মার্কেটে এখন বিক্রি করতে গেলে এটার দাম হচ্ছে না সরি, মার্কেট থেকে যদি এটাকে আপনি রিপ্লেস করতে চান, একই পণ্যটা নতুন করে কিনতে চান, এটার মার্কেট প্রাইস কত, অথবা এটা রিপ্লেসমেন্ট কস্ট কত? মার্কেট প্রাইস, রিপ্লেসমেন্ট প্রাইস একই কনসেপ্ট। Yes, sir. আপনি Core i5 গত বছর কিনলেন 50,000 দিয়ে, এখন মার্কেটে ক্রাইসিস আছে করোনার কারণে, পণ্যগুলো ঠিক মতো আসতেছে না, এখন সেই Core i5 আপনি কিনতে গেলে লাগবে 60,000 টাকা। এটা হচ্ছে মার্কেট প্রাইস অথবা রিপ্লেসমেন্ট প্রাইস অথবা রিপ্লেসমেন্ট কস্ট। স্যার এটা ঠিক আছে, আমরা যদি স্যার ডাইরেক্ট বাংলায় যদি বলি সেটা তো এই জিনিসটার বর্তমানে মার্কেটের দাম কত আছে এটাই তো মার্কেট প্রাইস। ইয়েস এক্স্যাক্টলি। তাহলে স্যার বর্তমানে এটার মার্কেট প্রাইস কত? তাহলে স্যার যে ডিসপোজাল ভ্যালুটাই তো আমার মার্কেট প্রাইস। আমি যদি এখন না, ডিসপোজাল ভ্যালু হচ্ছে আপনি যেটা ক্রয় করে রাখলেন সেটা এখন কত বিক্রি করতে পারেন। আমি আপনাকে যদি এটা বলে থাকি, আমরা কিছুক্ষণ আগে ল্যাপটপ দিয়ে বুঝলাম যে ল্যাপটপ আপনি 1 বছর আগে কিনলেন হচ্ছে 50,000 দিয়ে, এখন যদি ওই ল্যাপটপকে আবার রিপ্লেস করতে চান আপনাকে এখন মার্কেট থেকে 60,000 দিয়ে কিনতে হবে। কিন্তু গত বছর আপনি যেটা কিনে ফেললেন 50,000 দিয়ে, আপনার হাতে এটা হয়ে গেছে সেকেন্ড হ্যান্ড। এটা কি আপনি ডিসপোজ অফ করবেন যখন, এটাকে আপনি যখন বাতিল করবেন তখন কি 60,000 থেকে পারবেন না? আপনি মার্কেটে যত বিক্রি করতে পারবেন, আরেকজন ক্লায়েন্টকে আপনি যত টাকা রাজি করাতে পারবেন সেটাই হবে আপনার ডিসপোজাল ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু। কোনটা হবে? কনসেপ্ট কিন্তু ডিফারেন্ট। তাহলে স্যার মার্কেট ভ্যালুটা কোনটা হবে? আমরা তো বুঝতেছি যে এখন ডিসপোজাল ভ্যালুটাই স্যার মার্কেট। এখানে ভাই, মার্কেট market-এ- ভ্যালু তো স্যার সেপারেট স্যার, তাই না স্যার? সেপারেট থিংস। মার্কেট ভ্যালু হচ্ছে মার্কেটে এটার দাম কত, মার্কেটে যেটা ভ্যালু আসছে স্যার তাহলে স্যার মার্কেটে এটা নিউ প্রাইস যেটা, নিউ নিউ প্রাইস যেটা। জি স্যার। হ্যাঁ আর সেটা হচ্ছে পুরাতন পণ্যটা। ও ভাই, তার মানে আমার কাছে একটা মোবাইল আছে, এই মোবাইলটা, ঠিক আছে, এই মোবাইলটা আমি 30,000 টাকা দিয়ে কিনলাম। স্যার একটু আমার কথাটা শুনেন, এই মোবাইলটা আমি 30,000 টাকা দিয়ে কিনলাম 6 মাস আগে, এখন মার্কেটে প্রাইস কত? এখন এটার দাম এখন মার্কেটে 25,000 টাকা। এটা মার্কেট প্রাইস, এটা এখন মার্কেট প্রাইস। আবার এটা উল্টো হতে পারে, মার্কেটের ক্রাইসিসের কারণে, মার্কেটের শর্ট সাপ্লাই এর কারণে এটা আমি যেটা দিয়ে 30,000 টাকা দেখলাম এটা প্রাইস 40,000 টাকা হতে পারে। এই জন্য মার্কেট প্রাইস ডিফারেন্ট। আমরা যেটা ইউজুয়ালি কনসেপচুয়ালি বুঝি এটা মার্কেট প্রাইস, অথবা এটাকে অনেক সময় বলা হয় রিপ্লেসমেন্ট কস্ট। এটাকে স্যার বলা আমি হয় একটু কথা বলি। জি স্যার। স্যার আপনার যে মোবাইলটা, ঠিক আছে স্যার, এটা আপনি এখন বললেন যে গত বছর মানে কিনছেন 40,000 টাকায়, এখন মার্কেটে এটার দাম 25,000 টাকা। সাপোজ যদি এটা মার্কেট আউট হয়ে যায় স্যার, তাহলে কি আপনার ওটা যদি বিক্রি করেন তাহলে ওটা হবে ডিসপোজাল ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু? না, স্ক্র্যাপ ভ্যালুটা হচ্ছে ডিফারেন্ট। স্ক্র্যাপ ভ্যালুটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমি যে মোবাইলটা ইউজ করতেছি 2 বছর 3 বছর, অথবা আমি আজকে কিনে কালকে বিক্রি করে ফেলবো, এটা আমার হাতে সেকেন্ড হয়ে গেছে, এখন এটা স্ক্র্যাপ হয়ে গেছে, অথবা অ্যান্ড্রয়েড সিস্টেমটা ফাংশনটা কাজ করতেছে না, ঠিক আছে।
কোনো না কোনো কারণে আমি এটাকে বিক্রি করে বলবো, এটা ডিসপোজ করব, অফ মানে করে দেবো, প্রোডাক্টটা যে কোনো একটা যদি ঘাটতি থাকে তাহলে ওটা স্ক্র্যাপ ঘাটতি থাকলে তো ভালো, ঘাটতি থাকুক না থাকুক আমি এটাকে স্ক্র্যাপ করব, ডিসপোজ অফ করব, তখন এটার ভ্যালু কত, আমি তার আমি মানে- নিজে বিক্রি করতে যাচ্ছি, তখন এটার ভ্যালু কত, এটা হচ্ছে ডিসপোজাল ভ্যালু। স্যার অকেজ যন্ত্রপাতি বিক্রি করবো আমরা, ওইটার যে ভ্যালু পাবো সেটা হচ্ছে ডিসপোজাল ভ্যালু। জি জি জি। তার মানে কি স্যার মার্কেট প্রাইসটা ফ্রেশ প্রোডাক্টের সাথে রিলেটেড, মার্কেট প্রাইসটা ফ্রেশ প্রোডাক্টের সাথে রিলেটেড স্যার? হ্যাঁ, মার্কেট প্রাইস মানে মার্কেট প্রাইস, মার্কেটে এর দাম কত, আমি ফ্রেশ ট্রেস কোনো কিছু তো বোঝার দরকার নাই। এটা স্যার আমি একটা রিসেল ভ্যালুটাই তো হচ্ছে স্যার, আপনার প্রোডাক্টের রিসেল ভ্যালুটাই তো বেসিক্যালি স্যার। প্রোডাক্টের রিসেল ভ্যালুটা, না না, রিসেল ভ্যালু কেমনে বুঝাচ্ছেন আপনি? স্যার ওনাদেরকে ব্যাপারটা আমি বুঝে বলবো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি বলবো স্যার, ওনারা এটা ঘুরে ফেলতেছে। হ্যাঁ বলেন। ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এখন একটা নতুন অপো মোবাইল কিনি, আমি এটা মার্কেট থেকে কিনলাম 10,000 টাকা দিয়ে, এটা হচ্ছে যে বর্তমান আমার মার্কেট প্রাইস। এই মোবাইলটা আমি 10 বছর ইউজ করলাম, 10 বছর ইউজ করার পরে এই সেকেন্ড হ্যান্ড মোবাইলটা যখন আমি বিক্রি করতে যাব, এই সেকেন্ড হ্যান্ড মোবাইলটা আমি কিনছি 10,000 টাকা দিয়ে, কিন্তু বিক্রি করতে যখন যাবো সেকেন্ড হ্যান্ড মোবাইলটা, তখন এটা প্রাইস পাচ্ছি 5,000 টাকা। এটাই হচ্ছে আমার ডিসপোজেবল ভ্যালু। কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড ডিসপোজাল ভ্যালুটা হচ্ছে যে কি, আমার যে অ্যাসেটটা আছে, যে অ্যাসেটটা আমি বিলংস করতেছি, সেই বিলঙ্গিংস অ্যাসেটটা আমি বিক্রি করে দেবো। এখন বিক্রি করে দিলে এটাকে আমি ডিসপোজ অফ করব, তখন এটাকে বলে ডিসপোজাল ভ্যালু। এটা অনেক সময় স্ক্র্যাপ ভ্যালুও বলে, বা আরো কয়েকটা টার্মিনোলজি আছে, এটাই হচ্ছে এটা ডিসপোজাল ভ্যালু। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সেলভেজ ভ্যালুও বলে। কিন্তু স্যার 10 বছর পরে আমি যখন নতুন কোনো ফোন দেখতে যাব একই কোম্পানির, যেটা আমি 10 বছর আগে ইউজ করছি, সেকেন্ড হ্যান্ড হচ্ছে যে আমার দামটা কম, কিন্তু ওই একই মোবাইল যদি একদম ব্র্যান্ডেড মার্কেটে যেটা আছে নতুন যেটা দেখি, তো আমি কিনছিলাম 10 বছর আগে 10,000 টাকা দিয়ে, কিন্তু 10 বছর পরে আমি মার্কেটে গিয়ে দেখতেছি যে কোনো কারণে এটার দাম কমে গেছে বা বেড়েও যেতে পারে। হ্যাঁ, ওই নতুন মোবাইলটা মার্কেটে যে দামটা কম হোক আর বেশি হোক, ওইটাই হচ্ছে মার্কেট প্রাইস। কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড যেটা বিক্রি করতে যাচ্ছি, ওটা হচ্ছে আমার ডিসপোজেবল ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু বা স্যালভেজ ভ্যালু। জি, ডিসপোজাল ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু, সেলভেজ ভ্যালু ঠিক আছে, ওনার কনসেপ্ট ঠিক আছে, বাট আপনারা আরেকটু আপডেট করে নিতে পারেন। মার্কেট প্রাইস মানে হচ্ছে মার্কেটে এই মুহূর্তে এই পণ্যটার দাম কত। একটা লাইনে আমি বুঝতে পারি যে মার্কেটে এই পণ্যটার দাম কত, আর ডিসপোজাল ভ্যালু হচ্ছে আমি যখন ডিসপোজ অফ করে দেবো, অথবা এটাকে স্ক্র্যাপ হয়ে গেল, অথবা এটার সেলভেজ ভ্যালু কত, এটাই হচ্ছে সেলভেজ ভ্যালু, বা এটার বর্তমানে আমি যদি বিক্রি করে দিতে চাই কততে বিক্রি করতে পারবো। স্যার আমি যেটা বলতে যাচ্ছিলাম স্যার, আমি যদি প্রোডাক্টটা যদি স্যার মার্কেট আউট হয়ে যায়, কারণ এখন তো স্যার নতুন নতুন প্রোডাক্ট, ভাই এত কিছু চিন্তা করার দরকার নাই, আমরা এটা নিয়ে বেশি আলাপ করি। মার্কেট থেকে আউট এত অপশনের দরকার নেই। আমরা সামনে আগাই স্যার। কথা হয়ে যাচ্ছে স্যার আমার মনে হয়, কারণ মার্কেট ভ্যালুটা নিয়ে এরকম মানে সবাই কথা না বলে সামনে আগাইলে ভালো। আপনাদের বেটার হচ্ছে একটা বিজনেস ডিকশনারি আছে এক্সপোর্টের, ওখান থেকে কনসেপ্টটা দেখবেন, দেখার পর মিলাবেন। এটা খুব সিম্পল একটা কনসেপ্ট, খুবই সিম্পল একটা কনসেপ্ট। মার্কেটে এই পণ্যটার দাম কত, আর আমি যেটা ইউজ করলাম এটা স্ক্র্যাপ করতে গেলে কত হবে। আমরা এটা কিন্তু ইউজুয়ালি ইউজ করে থাকি, একদম নর্মাল ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। এটার এত হলে এত অপশন আমার দরকারই নেই। তাহলে আমরা আমাদের অপশনে আসি। নতুন মেশিনটা কিনতে গেলে 90,000 টাকা। ফেস ভ্যালুটার বিষয়ে বলা হয় না, ফেস ভ্যালু স্যার বলা হয়েছে ভাই, বলা হয়েছে ফেস ভ্যালু, বলা হয়েছে বুক ভ্যালু, ফেস ভ্যালু একই কথা। আচ্ছা, বুক ভ্যালু, ফেস ভ্যালু একই কথা। রিমেইনিং ভ্যালু আর ডেপ্রিসিয়েশন ভ্যালু, হ্যাঁ থ্যাংক ইউ, এটা সেম স্যার বলছিল। আপনাদের আসলে ওই যে অ্যাকাউন্টিং এর সিচুয়েশন এটা পড়লে কনসেপ্ট ক্লিয়ার। স্যার অ্যানুয়াল ভেরিয়েবল এই হ্যাঁ বলেন। অ্যানুয়াল ভেরিয়েবল এক্সপেন্স মানে বুঝেন না আপনি? আপনার কাছে, আপনি কি মোটরসাইকেল চালান? স্যার আপনি আমার সাথে অথবা আপনি কি মেশিনটা, আপনার কাছে এমন একটা মেশিন আছে যেটা আপনি ইউজ করেন, একটা মেশিনের নাম বলেন। আপনি কোন মেশিন কি ইউজ করেন না নাকি? জি সাইকেল চালাই। সাইকেল চালান, আচ্ছা। আপনি সাইকেল যদি চালান, অ্যানুয়াল এই সাইকেলের জন্য প্রতি বছর খরচ হয়, সে ফর এক্সাম্পল আপনি একটা ভালো সাইকেল ইউজ করেন,
আপনি ভালো সাইকেলটা ইউজ করতে গিয়ে আপনি বছরে এটার জন্য খরচ হয় হচ্ছে 5,000 টাকা। অ্যানুয়ালি আপনার এটার জন্য খরচ হয় 5,000 টাকা। কেন খরচ হবে? এটার জন্য এটাতে আপনি গ্রিজ দিতে হয়, জি এটার জন্য আপনি সিট কভার কিনতে হচ্ছে, চেইন পড়ে গেলে চেইন দিতে হচ্ছে, বিভিন্ন ধরনের কারণে এটা খরচ হয়। জি এখন আপনি সাইকেলটা বাদ দিয়ে আপনি এই সাইকেলটা বাদ দিয়ে একটা ছোট্ট মোটরসাইকেল কিনবেন বা ইলেকট্রিক খরচের একটা মোটরসাইকেল কিনবেন, তাহলে ওইটার জন্য কি খরচ হবে না? জি এখন আপনি আপনি এই যে মোটরসাইকেলটা আপনি কিনলেন, এটা যে ইলেকট্রিক্যালি চলে, ইলেকট্রিক্যালের যে খরচটা সেটাও তো ভেরিয়েবল এক্সপেন্সেস, তাই না? জি জি আমরা একটু অ্যানুয়ালি হিসাব করতেছি আর কি। আপনি একদিনের হিসাব করতে পারেন, এক সপ্তাহের হিসাব করতে পারেন, এক মাসের করতে পারেন, অথবা এক বছরের হিসাব করতে পারেন। আমরা অঙ্কের খাতিরে আমার এই মেশিনটার জন্য আমি এক বছরে আমার জন্য এটার কত ভেরিয়েবল এক্সপেন্সেস হয় আর ওল্ড মেশিনের জন্য একই রকম ভাবে কত টাকা খরচ করে আমরা ওভাবে হিসাব করছি, ঠিক আছে? অথবা আপনি অন্য কোনো মেশিন দিয়ে আমার বাৎসরিক মানে টোটাল পিরিয়ডে আমার ভেরিয়েবল কস্টটা কত হয়েছে সেটা আমি ভাই মোটরসাইকেল দিয়ে আপনাকে একটা বুঝাই। আপনি যদি সাইকেল চালান, মোটরসাইকেল আপনাকে নিয়ে যাই, আপনি একটা ওল্ড মোটরসাইকেল চালান, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আপনি পালসারের কোন একটা ওল্ড মডেল আপনি চালান, তো এইটা যদি চালাইতে গেলে আপনার ভেরিয়েবল এক্সপেন্সেস হয় না? জি জি ফুয়েল কস্ট আমার বেশি যাবে, পুরান মেশিন বলে ফুয়েল কস্ট বেশি যাবে। হ্যাঁ হ্যাঁ, ফুয়েল কস্ট। আপনি সারা বছর যদি এটা চালান, ওল্ড মেশিনটা 1 লক্ষ টাকা আপনার এক বছরে খরচ হয় ভেরিয়েবল এক্সপেন্সেস। আর আপনি যদি পালসারের নতুন একটা ব্র্যান্ড একটা নিয়ে আসেন যেটাতে ফুয়েল কনজাম্পশন কমবে, তাহলে অ্যানুয়াল ভেরিয়েবল এক্সপেন্সেস কমে যাবে। জি 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 বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এবার সামনের দিকে যাই। এখন এই অপশনটার মধ্যে দুটো অল্টারনেটিভের মধ্যে আমরা অ্যানালাইসিস করব যে কোনটা পার্থক্য হয়, কোনটা পার্থক্য হয় না, কোনটা আমার জন্য রিলেভেন্ট, কোনটা আমার জন্য ইররিলেভেন্ট, আমরা একটু অ্যানালাইসিস করি। আচ্ছা, এই এতটুকু এসে আপনারা একজন উত্তর দেন যে আমি দেখতেছি যে আমি যদি নতুন মেশিন কিনি আমার নতুন কিছু টাকা খরচ হয়, আমার আগের একটা মেশিন কিনা আছে, আমি কি নতুন মেশিন কিনতে যাব? এটাকে রিপ্লেস করতে যাব? আচ্ছা যাবো না। যাবো না স্যার। আচ্ছা স্যার আমি যাবো না স্যার। আমরা হিসাব করে দেখবো যে আসলে কোনটাতে খরচটা বেশি হয়। আমরা একটা মানে একটা ওয়াইল্ড গেস করলাম আর কি। আমাদের ফাতেমা ম্যাডাম বললেন যাব না স্যার, খরচ করব। ঠিক আছে, আমরা আমি যে খরচ করব না, খরচ করব কিনা আমরা অ্যানালাইসিস করে দেব, আমরা অ্যানালাইসিস করে দেখি। আচ্ছা, এই অঙ্কের জন্য করতে গেলে আপনারা আরো দুটো ইনফরমেশন দেওয়া আছে। হোয়াইট কোম্পানির ইয়ারলি সেলস হচ্ছে 2 লাখ, আর আদার ফিক্সড এক্সপেন্সেস হচ্ছে অ্যামোর্টাইজেশনের জন্য সেটা হচ্ছে 70,000 টাকা। তাহলে এই খরচগুলো ছাড়াও আরো দুটো খরচ আছে। একটা হচ্ছে তার খরচ ফিক্সড এক্সপেন্সেস, আর একটা হচ্ছে তার সেলস। এখন ম্যানেজারকে প্রশ্ন করা হচ্ছে, শুড দ্য ম্যানেজার পারচেজ দ্য নিউ মেশিন? ম্যানেজার কি উত্তর দেয় আমরা একটু দেখি। Manager recommends that the company not purchase the new machine since disposal of the old machine would result in a loss. সে বলছে যে কি, আমি আমার ওই মেশিনের বুক ভ্যালু হচ্ছে 60,000 টাকা, 60,000 টাকা আমার বুক ভ্যালু। এটা ডিসপোজ করলে আমি 15,000 টাকা পাবো, মার্কেট থেকে ফেরত পাবো, তাহলে আমার আরো 45,000 টাকা লস হয়ে যাবে। ফাতেমা ম্যাডামের মতো ম্যানেজারও বলতেছে যে কি, আমি এই মেশিনটা কিনবো না। এখন আমি অ্যাকাউন্টেন্ট হিসেবে অ্যানালাইসিস করে দেখবো যে আমি কি নতুন মেশিনে যাব কিনা। আমরা একটু কারেক্ট অ্যানালাইসিস করার জন্য একটা ফরম্যাট আমরা একটু ফলো করি। একটা কম্পারেটিভ কস্ট এবং রেভিনিউ গুলো নিয়ে এসে আমরা একটা ফরম্যাটটা ফলো করি। প্রথমে দেখেন সেলস এর ফিগারটা আমরা লিখলাম। আমরা প্রথম একটা অপশনটা দেখি, সেলস এর ফিগারটা আমরা একটু দেখি। সেলস হচ্ছে 10 লক্ষ টাকা। কোত্থেকে পেলাম? আমার অঙ্কটা হচ্ছে 5 বছরের। যদি 1 বছরের ডেটা দেওয়া থাকতো আমরা 1 বছর নিয়ে অ্যানালাইসিস করতাম। যেহেতু 5 ইয়ার্স এর ডেটা দেওয়া আছে, আমরা 5 ইয়ার্স নিয়েই আলোচনা করি। 5 বছরের সেলস হচ্ছে কত? প্রতি বছর যদি 2 লক্ষ টাকা করে সেলস হয়, 5 বছরে হচ্ছে কত? 10 লক্ষ টাকা। ভেরিয়েবল এক্সপেন্সেস হচ্ছে 1 লক্ষ টাকা করে হলে 5 লক্ষ টাকা। তাহলে এটা হচ্ছে ওল্ড মেশিনের ক্ষেত্রে।
আদার ফিক্সড এক্সপেন্সেস হচ্ছে আমার 70,000 টাকা করে 5 দিয়ে করলে গুণ করলে হচ্ছে 3,50,000 টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে আমার যে যে 60,000 টাকার বুক ভ্যালু রয়ে গেছে, ওই এটা ডেপ্রিসিয়েশন অথবা অ্যামোর্টাইজেশন যেটা আমরা বলি না কেন, এই অ্যামোর্টাইজেশন ভ্যালু হচ্ছে ওর 60,000। তাহলে 10 লক্ষ টাকার যে মেশিনটা থেকে আমি রেভিনিউ পাবো, এই রেভিনিউ থেকে কস্ট গুলো বাদ দিলেই হচ্ছে আমার প্রফিট। এই ইনকাম স্টেটমেন্টের সাথে আমাদের কারো কোনো দ্বিমত আছে কিনা? বুঝছি স্যার। আচ্ছা স্যার এখানে স্যার ডিসপোজাল ভ্যালুটা যোগ হবে না স্যার? ভাই আমি ডিসপোজ না না, এটা বাদ নতুন দিলাম, ওল্ড আপনার মেশিন কোনো রেখে দিলে কি হবে? ওল্ড মেশিন রেখে আপনি আপনার কাছে নতুন কোনো অপশনই নাই, আপনি পুরাতন মেশিনটা আছেন, পুরাতন মোটরসাইকেল আছে, এটা নিয়ে আপনি কাজ করেন, আচ্ছা জি এটা দিয়ে আপনি ভাড়া মারেন, ঠিক আছে? আপনার কাছে একটা পুরাতন মোটরসাইকেল আছে, এটা দিয়ে আপনি ভাড়া বিক্রি করেন, আপনি এটার জন্য আপনার কত খরচ হচ্ছে এই হিসাবটা আপনি করলেন, ঠিক আছে? স্যার অ্যামortization এখানে নিউ আর ওল্ড দুইটা কেন স্যার? আমি নিউটা এখনো চিন্তা করি নাই, ওই যে আমরা যেহেতু দুটো অল্টারনেটিভ একসাথে কম্পারেটিভ লিখতেছি, আমি এটা মুছে দিতে পারি, যেহেতু আমার এটা ফিক্সড, আমি বুঝতে পারতেছি না এই মুহূর্তে আমার নতুন এর কোনো ইস্যুই নাই, ঠিক আছে? আমি একটা ওল্ড মেশিন নিয়ে চিন্তা করতেছি যেটা আমার কাছে অলরেডি আছে, এক্সিস্টিং যে মেশিনটা আছে, এই মেশিনটা দিয়ে যদি আমি আগামী 5 বছর বিজনেস করি, আমার রেজাল্ট কি দাঁড়াবে? এই রেজাল্টটা দাঁড়াবে। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা চিন্তা করি যে আমি ওল্ড মেশিনটাকে বিক্রি করে দিব, ওল্ড মেশিনটাকে আমি বিক্রি করে দিয়ে ডিসপোজ অফ করে দিয়ে আমি একটা নতুন মেশিন কিনবো, আমার আগের যে মোটরসাইকেলটা ছিল সেটাকে আমি বেচে দেব, বিক্রি করে দিয়ে আমি একটা নতুন মোটরসাইকেল কিনবো, তাহলে ঘটনাটা কি কি দাঁড়ায়? সাউন্ড অফ হয়ে গেছে। স্যার কথা বলছেন না। সরি, আমার একটা ফোন আসছিল ইমার্জেন্সি, ফোনটা ধরতে হলো। আচ্ছা, আমরা একটু দেখি আমার ওল্ড মেশিনে যে সেলস রেভিনিউ আর যদি আমি নিউ মেশিনে যাই একই সেলস রেভিনিউ হয়, ঠিক আছে? এক্ষেত্রে কোনো পার্থক্য হয় না। এখন দেখেন ভেরিয়েবল এক্সপেন্সেস ওল্ড মেশিনে থাকলে খরচ হয় 5 লক্ষ টাকা করে, 5 লক্ষ টাকা ইন টোটাল। আর যদি আমি নতুন মেশিনে যাই আমার একটু খরচ কমে যায়, আমার যদি নতুন মোটরসাইকেল কিনি তাহলে আমার ফুয়েল কস্টটা কমে আসবে, ভেরিয়েবল এক্সপেন্সেসটা কমে আসবে, তাহলে 80,000 ইনটু 5 বছর হলে 4 লক্ষ টাকা হয়। আচ্ছা, ওল্ড মেশিন থেকে যদি আমি নিউ মেশিনে যাই আর কি কি খরচ হয় দেখেন, ওই ফিক্সড এক্সপেন্সেস কিন্তু ওল্ড এর জন্য যা নিউর জন্য ও তা একই খরচ হয়, 3,50,000 ওল্ড এর জন্য, 3,50,000 নিউর জন্য হয়। আচ্ছা, আমি যদি নতুন মেশিনটা কিনি তাহলে এই 90,000 টাকা দিয়ে যে মেশিনটা কিনবো আমি, ওই 90,000 টাকা কিন্তু আগামী 5 বছরে এটার অ্যামortization হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন আমি যদি ওল্ড মেশিন থেকে যদি নিউ মেশিনে যাই, যে 60,000 টাকা আমার বুকে রয়ে গেছিল ওল্ড মেশিনের, আমাকে কিন্তু এই খরচটাও করতে হবে, এটাও কিন্তু আমার খরচ হিসেবে থেকে যাবে, ঠিক আছে? এরপরে আমি যখন নতুন মেশিনে থাকবো ওই ওল্ড মেশিনটাকে কিন্তু আমি বিক্রি করে দিব, এই ওল্ড মেশিন থেকে যে ডিসপোজাল ভ্যালুটা আমি পাবো এটা হচ্ছে আমার
আমার জন্য ইনফ্লো। ইনফ্লো মানে আমরা পজিটিভ দেখাচ্ছি, আর এখানে আউটফ্লো গুলোকে আমরা নেগেটিভ ফিগার হিসেবে দেখাচ্ছি। ঠিক আছে, আমার তাহলে রেভিনিউ হিসেবে ইনফ্লো আসতেছে 10 লক্ষ টাকা, আর 15,000 টাকা আমার ডিসপোজ করতে গেলে আমার কাছে ইনফ্লো হিসেবে আসবে 15,000 টাকা। তাহলে দেখেন আপনার এই পজিটিভ ফিগার গুলো থেকে যখন আপনি আউটফ্লো গুলোকে বাদ দেবেন, ইনফ্লো গুলো থেকে যখন আউটফ্লো বাদ দেবেন, এক্ষেত্রে আপনার নেট ইনকাম দাঁড়াচ্ছে হচ্ছে 1,15,000 টাকা। এখন এই খরচগুলোকে আমরা যখন ডিফারেনশিয়াল অ্যানালাইসিস যে স্টেটমেন্ট করলাম, এক্ষেত্রে কিন্তু কিছু জিনিসকে আমরা বাদ দিতে পারি, কিছু জিনিসকে বাদ দিয়ে আমরা একটা শর্টকাটে অঙ্কটা করতে পারি, যেটা ওয়াইজলি বা কারেক্ট অ্যানালাইসিস করা উচিত। এখন দেখেন আমরা কয়েকটা সূত্র শিখে আসছি রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিসের জন্য, অথবা রিলেভেন্ট প্রফিট রেভিনিউ অ্যানালাইসিসের জন্য। আমরা দেখলাম যে কি ফিউচার কস্ট দুটো অল্টারনেটিভের মধ্যে সমান হয়, এটাকে আমরা কনসিডারেশনে নিব না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। যদি দুটো অল্টারনেটিভের মধ্যে সেম কস্টটা থাকে থেকে যায়, তাহলে ডিসিশন আমরা এটাকে বাদ দিয়ে দিব। এখন এখানে দেখেন যে আদার ফিক্সড এক্সপেন্সেস ওল্ডের জন্য যা নিউ জন্য, তাহলে এই ডিফারেন্স কলামে এই জিনিসটা কিন্তু আর আসে না, পার্থক্য কিন্তু আর হয়নি। পার্থক্য না হলে আমরা আর ডিফারেন্স কলামে আনলাম না। কেন আনলাম না? আমাদের সূত্র বলতেছে এটা আপনার না আনলেও চলবে। আচ্ছা, এরপরে দেখেন, এর উপরেরটা দেখেন, রেভিনিউর ক্ষেত্রে দেখেন, রেভিনিউটাও আমাকে কনসিডারেশনে না নিলে চলবে, কারণ আমি যদি ওল্ড মেশিনে থাকি 10 লক্ষ টাকার চিন্তা করার দরকার নাই, যেহেতু তোর জন্য কোনো পার্থক্য হচ্ছে এই রেভিনিউ হবে, রেভিনিউ থেকে কোনো পার্থক্য হচ্ছে না, তো এটাও নেওয়ার দরকার নাই। ভেরিয়েবল এক্সপেন্সেস আপনি ওল্ডে থাকলে 5 লক্ষ, নিউতে গেলে 4 লক্ষ, 1 লক্ষ টাকা পার্থক্য হচ্ছে, সো এই কস্টটাকে আমরা বলি রিলেভেন্ট। আমরা এই মুহূর্তে এসে বললাম একটা কস্ট হচ্ছে যে আপনি নতুন কিনলে আপনার থেকে কিছু টাকা আউটফ্লো হবে, এবং যেহেতু এই পার্থক্য হচ্ছে নতুন করে আপনি ইনভেস্টমেন্ট করতেছেন, আপনি ওল্ডে থাকলে আপনার এই টাকাটা ইনভেস্টমেন্ট করা লাগে না, নতুনে গেলে ইনভেস্টমেন্ট করা লাগে, তাহলে পার্থক্য হচ্ছে, তাহলে পার্থক্য হলে এটা রিলেভেন্ট। আবার দেখেন অ্যামোর্টাইজেশন অফ ওল্ড মেশিন, যে মেশিনটা আপনি ওল্ডে থাকলেও লাগবে, আবার যদি নিউতে থেকে যান তাও কিন্তু আপনার এই খরচটা আপনি আর অ্যাভয়েড করতে পারতেছেন না, সো এটা কিন্তু আনঅ্যাভয়েডেবল, আর এটাকে বলা হয়ে থাকে সাঙ্ক কস্ট। দ্য রিমেইনিং বুক ভ্যালু অফ দ্য ওল্ড মেশিন ইজ এ সাঙ্ক কস্ট এন্ড ইজ নট রিলেভেন্ট টু দ্য ডিসিশন। সেজন্য আমরা পার্থক্যতে এই কস্টটা আনিনি। এবং ওল্ড মেশিনটা যখন আমরা বিক্রি করে দেব, 15,000 টাকা আমার ইনফ্লো আসতেছে বা ইনক্রিমেন্টাল আমার ইনফ্লো হিসেবে আসতেছে এই টাকাটা, তখন এই দুটো অল্টারনেটিভের মধ্যে কিন্তু সে পার্থক্য করছে, সো এটা কিন্তু আমরা রিলেভেন্ট অ্যানালাইসিসে নিয়ে আসছি। ঠিক আছে, এই রিলেভেন্ট অ্যানালাইসিসে আমরা যখন এটাকে নিয়ে আসি, এখন দেখেন আমরা যখন এটাকে অ্যানালাইসিস করি, দেখেন 1 লক্ষ টাকা হচ্ছে আমার এখান থেকে একটা বেনিফিট, ওল্ড থেকে 1 লক্ষ টাকা একটা রেভিনিউ, কস্ট আমার সেভিংস হয়, কস্ট সেভিংস কিন্তু আমার জন্য এটা কি ইনফ্লো আমি ধরতে পারি। আবার নিউ মেশিন যদি আমি কিনি, আমার 90,000 টাকা থেকে আউটফ্লো হয়, 15,000 টাকা আমার ইনফ্লো হয়। এই রিলেভেন্ট অ্যানালাইসিস করলে রেজাল্ট দাঁড়ায় হচ্ছে 15,000 বেনিফিট। আপনি দেখেন এখন আমরা যদি ওল্ড মেশিনটা রেখে দিতাম, নিউ মেশিনকে কোনো আলোচনা নাই করতাম, তাহলে আমার রেভিনিউ হতো বা আমার ইনকাম হতো 90,000 টাকা, আর আমি যদি নতুন মেশিনটা পারচেস করি তাহলে আমার রেভিনিউ হয় হচ্ছে 1,15,000 টাকা। 1,15,000 আর 90,000 এর পার্থক্য কিন্তু 25,000। এখন আমি এই দুটো কম্পারেটিভ স্টেটমেন্ট না করে শর্টকাটে কিন্তু এটার উত্তরে আমরা যেতে পারতাম। যেতে গেলে কি জিনিসটা আমাকে নিতে হতো, শুধু রিলেভেন্ট অ্যানালাইসিস করলে আমি উত্তরে চলে যেতে পারতাম। এখন এই যে আমরা বললাম যে আমি যদি নতুন মেশিন কিনতে যাই আমার 45,000 টাকা লস হয়, এখন আমি কি বলবো যে আমার লস হয় না।
এটা একটা কারেক্ট অ্যানালাইসিস। এটাকে কিন্তু আমরা অল্টারনেটিভ ওয়েতেও অ্যানালাইসিস করে দেখতে পারি, আরো একটা এফিশিয়েন্ট ওয়েতে অ্যানালাইসিস করতে পারি। কিভাবে করতে পারি দেখেন, আমি যদি নতুন মেশিনে যাই আমার কস্ট সেভিংস হয় প্রতি মাসে প্রতি বছর 20,000 টাকা করে। কিভাবে পেলাম? ওল্ড মেশিনে থাকলে 1 লক্ষ, নতুন মেশিনে গেলে খরচ হয় 80,000। সো আমার এখানে সেভিংস হচ্ছে 20,000 টাকা আমার সেভিংস। সো 20,000 টাকা যদি আমার সেভিংস হয়ে থাকে তাহলে 5 বছরের সেভিংস হবে কত? আমার 1 লক্ষ টাকা আমার সেভিংস হবে। আর এই 1 লক্ষ টাকা যদি সেভিংস পেতে চাই, নতুন করে আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে নতুন মেশিনের জন্য 90,000 টাকা। এটা হচ্ছে আমার আউটফ্লো। এবং আমি যখন নতুন মেশিনে যাব আমার 15,000 টাকা আবার ইনফ্লো হবে। কিভাবে? ওই ওল্ড মেশিনটাকে আমি বিক্রি করে দিব, ওই ওল্ড মেশিনটা থেকে আমি রেভিনিউ বা ইনফ্লো হিসেবে পাবো 15,000। তখন এই তিনটে অ্যানালাইসিসের মাধ্যমে, এই তিনটে রেভিনিউ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ডিসিশনে যেতে পারি। এটা হচ্ছে এফিশিয়েন্ট অ্যানালাইসিস বা কারেক্ট অ্যানালাইসিস আমরা এটাকে বলতে পারি। এখন আমরা দেখি আমরা এভাবে অ্যানালাইসিস করতে পারি, অথবা আমরা শর্টকাট ওয়েতে, অথবা এটাকে আরো এফিশিয়েন্ট ওয়েতে এভাবে অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে? এখন দেখেন আপনাদের এই মুহূর্তে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমরা তো স্যার নিউ মেশিন ধরলাম 1 লাখ টাকা, আবার এখানে 90,000 টাকা স্যার এই জিনিসটা বলতে হবে। নিউ মেশিন কি 1 লক্ষ টাকা ছিল? প্রশ্নটা আমরা কি চাই পেছনে? না স্যার, সেল ওটা হচ্ছে আপনাদের সেলস রেভিনিউ। নতুন মেশিন ছিল 90 টাকা। একটু সংক্ষেপে বলবেন? অ্যামortization নিয়ে একটু সংক্ষেপে বলবেন? ও স্যার, ডেপ্রিসিয়েশন কি বুঝেন? জি স্যার বুঝি। কি জিনিস বলুন তো? ডেপ্রিসিয়েশন হচ্ছে একটা জিনিস যেটা বলছিলেন যে ল্যাপটপের কথা। এখন যদি এটা আমরা একটা স্ট্যান্ডার্ড আছে যে কোন ইলেকট্রনিক পণ্য বা আসবাবপত্রের জন্য একটা সার্টেন একটা হারে টাকাটা কাটতে কমতে থাকে। স্যার আমি বলছি অবচয় মূল্য স্যার, ডেপ্রিসিয়েশন প্রতি বছর যেটা অবচয় মূল্য। স্যার আমার স্যার একটু কনসেপচুয়াল নাই থাকে, উনি টেক্সচুয়াল ডেপ্রিসিয়েশন চলে যাচ্ছেন। আমার হাতে একটা খেলনা ডিভাইস দেখা যাচ্ছে না? এটা আমার মেয়ের খেলনা। ঠিক আছে? এখানে দেখেন কয়টা ভাগ দেখা যাচ্ছে। আমি যদি এটাকে একটা ভাগ ধরি 1 2 3 4 5 6, ঠিক আছে? এটা একটা অ্যাসেট, এটা একটা অ্যাসেট। অ্যাসেট কখন হয়? আমার যখন কস্ট ইনকার্ড করে, আমি যখন কস্ট ইনকার্ড করে কোনো অথবা রিসোর্স স্যাক্রিফাইস করে কোনো কিছু ক্রয় করি, এটাকে বলা হয় অ্যাসেট। আমি ধরে নিলাম যে এই অ্যাসেটটার দাম হচ্ছে 90,000 টাকা। এই অ্যাসেটটার দাম হচ্ছে 90,000 টাকা। এখানে কিন্তু 6টা ভাগ আছে, তাই না? অথবা এই অ্যাসেটটার দাম ধরলাম 72,000 টাকা। 1 2 3 4 5। এই 72,000 টাকার অ্যাসেটটা থেকে আমি বেনিফিট পাবো হচ্ছে আগামী 6 বছর। বেনিফিট পাবো হচ্ছে 6 বছর। এখন 6 বছর যদি বেনিফিট পাই, তাহলে এই 6 বছরের বেনিফিটটাকে আমি 6 বছরে স্প্রেড করে দিব না? জি। আমার কস্টটাকে আমি কস্টটা ইনক্রিট করলাম আজকে একদিনে 72,000 টাকা দিয়ে কিনলাম, কিন্তু এই 72,000 টাকা বেনিফিট দিবে কিন্তু আগামী 6 বছর ধরে। সেই জন্য আমি আমার ওই কস্টটাকে 6টা ভাগে ভাগ করে দিব। 6টা ভাগে ভাগ করে দিব। এই 6টা ভাগকে বলা হয়, এক একটা ভাগকে বলা হয় ডেপ্রিসিয়েশন। মানে আমি এই 6টা ভাগের এক ভাগ কনজিউম করে ফেললাম। এরপরে যখন সেকেন্ড ইয়ারে যাবে আরেকটা ভাগ ইউজ করলাম, এরপরে যাব আরেকটা ভাগ কনজিউম করলাম। আমি এটা থেকে বেনিফিটটা পেয়ে গেলাম। যখন আমি বেনিফিট পেয়ে যাই, এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েট হয়ে গেছে, এটা অবচয় হয়ে গেছে, এটা কাজ শেষ। এটা থেকে আমি বেনিফিট নিয়ে ফেললাম। এটা একটা পাউরুটি, আপনি একটা স্লাইস খেয়ে ফেললেন, তারপরে শেষ, হজম হয়ে গেল। আরেকটা স্লাইস খেয়ে ফেললেন, ডেপ্রিসিয়েশন হয়ে গেল, খেয়ে ফেললেন। আরেকটা স্লাইস খেয়ে ফেললেন, আপনি হজম করে ফেললেন। সো বেনিফিট ইজ ওভার। ঠিক আছে? এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। আপনি যেভাবে বললেন পার্সেন্টেজ, এটা হলে ওইটা, এটা হচ্ছে কনসেপ্ট না, কনসেপ্ট হচ্ছে এটা। এখন যাহার ডেপ্রিসিয়েশন সেটার অল্টারনেটিভ, এটা যদি ইনটেনজিবল অ্যাসেট হয়ে থাকে এটাকে আমরা অ্যামোর্টাইজ করে থাকি। ইনটেনজিবল অ্যাসেট হলে এটাকে আমরা অ্যামোর্টাইজ করে থাকি। যেমন ইনটেনজিবল অ্যাসেট কোনটাকে বলে বলেন তো দেখি, একটা एग्जांपल আপনি দেন। প্যাটেন্ট স্যার, গুডউইল, তারপরে গুডউইল, এগুলা হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট। ইনটেনজিবল অ্যাসেট হলে ট্রেডমার্ক, এগুলাকে ট্রেডমার্ক আপনি রেজিস্ট্রি করলেন 1 কোটি টাকা দিয়ে, তাহলে 1 কোটি টাকার যে অ্যাসেটটা আপনি ক্রয় করলেন, গভর্নমেন্ট থেকে পেটেন্ট নিলেন,
এটা থেকে আপনি 10 বছরের জন্য আপনি এটা ক্রয় করলেন, আপনি লিপিবদ্ধ করলেন, রেকর্ড করলেন 10 বছরের জন্য, তাহলে কি 1 বছরের খরচ দেখাবেন না 10 বছরে ভাগ করে 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 দেখাবেন? তখন ওই ভাগগুলোকে বলা হয়ে থাকে অ্যামোর্টাইজ করতেছেন, অ্যামোর্টাইজেশন। ঠিক আছে? আর এই ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে আরো একটা কনসেপ্ট আছে, এটাকে বলে ডিপ্লেশন। ডিপ্লেশন কোনটাকে বলে? যখন আপনি একটা খনি ক্রয় করবেন, খনি থেকে আপনি যখন আপনি ক্রুড অয়েল উৎপাদন করবেন, অথবা খনি থেকে আপনি যখন গোল্ড মাইন আপনি কিনলেন অথবা অন্য কোনো মাইন কিনলেন, সেখান থেকে যখন খনিজ পদার্থ আপনি যখনই যতটুকু উঠাবেন ততটুকু ডিপ্লেশন করবেন, ততটুকু খরচ হিসেবে আপনি লিপিবদ্ধ করবেন। ঠিক আছে ভাই? আপনাদেরকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং শিখাইলাম। স্যার মেশিনটা তো ভিজিবল, ট্যানজিবল, তাহলে আমরা এখানে অ্যামোর্টাইজেশন এটাতে অ্যামোর্টাইজেশন না লিখে ডেপ্রিসিয়েশন লিখতে পারতো ওনারা। যাহা অ্যামোর্টাইজেশন তারই ডেপ্রিসিয়েশন হিসেবে লিখছেন, আপনার এখানে আর বিতর্ক করার দরকার নেই। আমার কনসেপ্টটা আমরা বুঝতে পারলেই হলো। বাট আমরা যখন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং করি, ডেপ্রিসিয়েশন কি, অ্যামোর্টাইজেশন কি, এই কনসেপচুয়ালি বুঝতাম। এখন এই মেশিনটা আপনার এটা এমন হতে পারে যে আপনার আয়ত্তে নাই, অথবা এই মেশিনটা ইনভিজিবল কোনো মেশিন হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, এই জন্য এটাকে অ্যামোর্টাইজ করতে পারে করছেন। ঠিক আছে? এটা আমি এক্স্যাক্টলি জানি না, তো এই জন্য এভাবে উত্তর দিতে পারতেছি না। বাট আপনি যদি ডেপ্রিসিয়েশন লিখে অঙ্ক করেন, মানে আপনার অঙ্কটা কারেক্ট। স্যার এবার বলেন, আমরা যে অঙ্কটুকু এতক্ষণ করলাম এই জিনিসটা আমরা বুঝলাম কিনা, বা এখানে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? না বুঝলে আবার আমরা অ্যানালাইসিস করব। স্যার এটা থেকে ডিসিশন মেকিংটা কিভাবে করব? আচ্ছা, ডিসিশন মেকিং এর জন্য আমরা এতক্ষণ ধরে পড়লাম। আমরা যদি প্রথম হচ্ছে আমরা একটা ইনকারেক্ট অ্যানালাইসিস করে আসলাম। যখন দুটো অপশন দিল, ফাতেমা ম্যাডাম বললেন যে স্যার আমরা ওল্ড মেশিনে থেকে যাব, নতুন মেশিন কিনবো না। এখন আমরা অ্যানালাইসিস করে প্রথমে ইনকারেক্ট অ্যানালাইসিস করে রং ডিসিশন দিলাম। এরপরে আমরা একটা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করলাম। কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করে আমরা এটা দেখতে পেলাম যে ওল্ড মেশিনে থাকলে আবার কি হবে দেখেন। যখন আমি ওল্ড মেশিন কিনবো তখন কিন্তু নিউ মেশিনের টোটাল জিনিসটা কিন্তু আমার মাথায় কিন্তু নাই, আমি ওল্ড এ রয়ে গেছি। ওল্ড এ থাকলে আবার সেলস কত, ভেরিয়েবল এক্সপেন্সেস কত, ফিক্সড এক্সপেন্সেস কত, ডেপ্রিসিয়েশন কত, বাদ দিলে যা থাকবে তা হচ্ছে নেট ইনকাম। এখন আসেন যে আমি ওল্ড এ তো করলে এরকম ঘটে, আমি নতুনে গেলে কি কি দাঁড়ায়? নতুন গেলেও আমার সেলস কত, ভেরিয়েবল এক্সপেন্সেস কত, ফিক্সড এক্সপেন্সেস কত, অ্যামোর্টাইজেশন কত। যদি আমি ওল্ড মেশিন নতুন মেশিন কিনি তার ডেপ্রিসিয়েশন হবে, ওল্ড মেশিনটাও ডেপ্রিসিয়েশন আমাকে কন্টিনিউ করতে হবে। এবং এখানে আরেকটা অতিরিক্ত বেনিফিট পাবো আমি, যে ওল্ড মেশিনটা বিক্রি করে দিয়ে আমি 15,000 টাকা আমার ইনক্রিমেন্টাল রেভিনিউ পাবো, ইনক্রিমেন্টাল ইনফ্লো পাবো আমি ধরে নিলাম। তখন আমি যখন আমার রেভিনিউ থেকে আমি খরচগুলো বাদ দেই, তখন দেখতে পাচ্ছি যে আমার 1,15,000 টাকা আমার নেট ইনকাম হয়। আমি যদি ওল্ডে থাকি 90,000 টাকা খরচ হয়, যদি নতুন মেশিনে যায় আমার 1,15,000 টাকা ইনকাম হয়ে থাকে। সো আমার এখানে আমার প্রফিট, নেট ইনকাম বাড়ছে। যদি নেট ইনকাম বাড়ে তাহলে আমরা কি করব, আমার ডিসিশন কি হবে? তখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি কি উত্তর দিবেন? সালাউদ্দিন, নতুনটা পারচেজ করব। আমরা নতুন মেশিনে চলে যাব। এখন আমরা এই যে অ্যানালাইসিসটা করলাম, এটা কিন্তু রিলেভেন্ট কস্টিং অ্যানালাইসিস। রিলেভেন্ট কস্টিং এর যে পারফেক্ট অ্যানালাইসিস সেটা কিন্তু হয় না। তখন আমরা দুটোর পার্থক্য দেখতেছি যে আমরা তখন ওই কনসেপ্ট গুলো নিয়ে আসতেছি যে এখানকার সূত্র হচ্ছে দুটো। অ্যাভয়েডেবল কস্ট গুলোকে বাদ দিব, আনঅ্যাভয়েডেবল কস্ট গুলোকে বাদ দিয়ে অ্যাভয়েডেবল কস্ট গুলোকে আনবো। এখন দেখেন, আপনি যখন দুটো অ্যানালাইসিস করতেছেন, দুটো রেভিনিউ যদি সেম হয়, তাহলে আপনার কি কনসিডারেশন নেওয়ার দরকার আছে? আমাদের একজন বললো যে স্যার আমি একটা মোটরসাইকেল আগে চালাইতাম, এটা দিয়ে ভাড়া দিতাম। কিসে ভাড়া দিতাম? পাঠাওতে আমি আগে ইনকাম করতাম 15,000 টাকা, নতুন যদি মোটরসাইকেল কিনি 15,000 টাকা হবে। কেন এটা হবে? কারণ পাঠাও তো আপনার ওল্ড মেশিন না নিউ মেশিন চিনে না, সে তো আপনাকে আপনার রেজিস্ট্রি হিসেবে, আপনার ভিজিবিলিটি হিসেবে আপনি ভাড়াটা পাবেন। সো এক্ষেত্রে রেভিনিউটা ডিফার করছে না। যদি ডিফার না করে আমার ডিসিশন মেকিং এর কোনো ইস্যুই নেই, ঠিক আছে? আর যদি পার্থক্য হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসিশন মেকিং এর সুযোগ আছে। আপনার পার্থক্যর কলামে
আপনি এটা নিয়ে আসবেন, তখন এটা কিন্তু আপনার জন্য রিলেভেন্ট রেভিনিউ হবে, তখন এটা রিলেভেন্ট কস্ট হচ্ছে না, ঠিক আছে। আর এখানে যে ডিফারেন্সিয়াল কস্ট গুলো দেখাচ্ছে, ডিফারেন্স যে খরচগুলো দেখাচ্ছে, এটাকে বলা হয়ে থাকে ডিফারেন্সিয়াল কস্ট, দুটো অল্টারনেটিভের পার্থক্য, ঠিক আছে। এখন আমরা আদার যে ফিক্সড এক্সপেন্সেস, দুটো অল্টারনেটিভে সেম, আমরা এটাকেও কিন্তু বাদ দিব ডিসিশন মেকিং এ, কিন্তু এই দুটোকেও কিন্তু আমরা রাখবো না, কারণ আমার দরকার নেই। তাহলে এই দুটোকেও আমি বাদ দিলাম। আমি নতুন একটা মেশিন কিনবো, এটার কারণে আমার নতুন আউটফ্লো হচ্ছে, এটা নিয়ে আসলাম। অ্যামোর্টাইজেশন অফ ওল্ড মেশিন অথবা বুক ভ্যালু যেটা রয়ে গেছে, এটা আমার সাঙ্ক হয়ে গেছে, এটাকে সাঙ্ক কস্ট, এটাও আমি বাদ দিব। আর ওল্ড মেশিনটা বিক্রি করতে গেলে আমার 15,000 টাকা আমার রেভিনিউ আসে বা ইনফ্লো আসে, এটাকে আমি নিয়ে আসবো। তাহলে আমার ইনফ্লো আসতেছে 15,000, কস্ট সেভিংস হচ্ছে 1 লক্ষ, টোটাল বেনিফিট পাচ্ছি আমি 1,15,000। এই 1,15,000 টাকার বেনিফিট নিতে গেলে আমার 90,000 টাকার কস্ট নতুন করে ইনকার করতে হচ্ছে, এটা আমি বাদ দিব। বাদ দেওয়ার পর বেসিক্যালি এখান থেকে আমি বেনিফিট পাচ্ছি হচ্ছে 25,000, আমি নতুন বেনিফিট পাচ্ছি। সো আমার ডিসিশন হচ্ছে যে কি আমি রিপ্লেসমেন্ট ডিসিশনে যাব। আমার কারেক্ট ডিসিশন হচ্ছে কি আমি নতুন মেশিন ক্রয় করতে যাব। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি স্যার। স্যার এখানে তো আমরা ওল্ড মেশিনের সাথে এটা রিলেভেন্ট কস্ট বের করতেছি, সেই জন্য আমরা মানে অ্যামortization দুইটা নিছি স্যার, মানে নিউ মেশিনের ক্ষেত্রে অ্যামortization নিউ, অ্যামortization ওল্ড। স্যার যদি আমরা মানে মনে করেন আমি একটা নতুন একটা শুধু মেশিন কিনলাম, সেক্ষেত্রে আমি ওল্ড মেশিনের সাথে রিলেভেন্ট কস্ট করতেছি না স্যার, তখন তো আর অ্যামortization ওল্ডে যে মানে আমরা যেটা আপনি বলছেন যে হবে না, আপনার কাছে ওল্ড মেশিন নাই, সেক্ষেত্রে আপনার তো অপশনই নেই। জি স্যার। আপনি যদি অল্টারনেটিভ নিয়ে চিন্তা না করেন, তাহলে আপনি এটা নিয়ে চিন্তা করবেন কি? দুটো অল্টারনেটিভ আপনার হাতে তো নাই। জি স্যার। আমি বললাম যে আপনার কাছে একটা ওল্ড মোটরসাইকেল আছে, আপনি একটা নতুন মোটরসাইকেল আছে। আপনি এখন বলছেন যে আপনার কাছে মোটরসাইকেল নাই, তাহলে অপশন কোথা থেকে পাইলেন? স্যার তাহলে আমার নতুন চিন্তা, আপনি তো নতুন চিন্তা করতে যাচ্ছেন। স্যার তাহলে ডিসপ্লে কেন আছে? অ্যামortization নিউ স্যার, আমরা স্যার অ্যামortization নিউ না দিয়ে এখানে স্যার মানে কস্ট প্রাইস লিখতে পারি না স্যার? হ্যাঁ পারি। আমি অ্যামortization নিউ না লিখে লিখতে পারি যে কস্ট অফ নিউ মেশিন। এই কস্টটাই তো আপনি আগামী 5 বছর ডেপ্রিসিয়েট হয়ে যাবে, অ্যামortized হয়ে যাবে। স্যার তাহলে আমার যে বিক্রি করে দিলে ওটা তো আমার সেই অ্যামortization থাকছে না। আপনি যদি বিক্রি করে দেন থাকতেছে না, আমরা দুটো একটা দিকে হবে অ্যামortization তো স্যার। সরি স্যার, বুঝিনি আপনার কথাটা, ক্লিয়ার আসছে নাই। স্যার হচ্ছে আমি যদি একটা অ্যাসেট বিক্রি করে দিই, বিক্রি করে দিলে তখন আমরা ওই ডিপ্রিসিয়েশনটা আমরা কোথাও থেকে মানে বাদ দিয়ে দিই। আচ্ছা, আমি আপনার কনসেপ্টে আসলাম, আমি যখন নিউ মেশিনে আসবো, ওল্ড মেশিনটাকে বিক্রি করে দিব, তাহলে যাবে এবং ওটার জন্য লস হবে, আর 15,000টা কি হবে, নতুন করে আপনার ইনফ্লো আসবে, ঠিক আছে না? আপনি বিক্রি করে দিলে তো আর আপনি তাহলে ওই আপনি অ্যামortization না লিখে লস অফ ওল্ড মেশিন লিখতে পারেন, তাহলে কি কথা কিন্তু একই আসবে না নাকি? রেজাল্ট তো সেম আসবে নাকি? আমার একটু নেটের সমস্যা, তো একটু ভালো বুঝতে পারেন আর কি স্যার। ওইখানে ডিফারেন্সে গিয়ে কিছু আচ্ছা স্যার, আমি হাতে লিখে পড়াইতে পারলে ভালো হতো। আমরা যেখানে এই যে 60,000 লিখলাম, আপনি বলছেন যে এটা তো আর থাকবে না, তাই না? জি স্যার। কিন্তু আপনি যদি নিউ মেশিন কিনেন, ওল্ড মেশিনটা বিক্রি করে দেন, তাহলে আপনার লস হবে কত টাকা? 15,000 45,000। 45,000, ঠিক আছে 45,000। আপনি এই 60,000ও লিখলেন না, 15,000ও লিখলেন না, লিখলেন 45,000, শুধুমাত্র 45,000 লিখলেন। আপনি 60,000 লিখলেন না, 15,000 লিখলেন না, আপনি লিখলেন 45,000 টাকা আপনার লস হবে। লস অন সেল অফ ওল্ড মেশিন দিয়ে 45,000 টাকা আউটফ্লো দেখালেন, লস দেখালেন, তাহলে কি রেজাল্ট সেম আসবে না? জি স্যার, আসবে, সেম আসবে। সেম কথা তো। জি সেম আসবে, কনসেপ্ট সেম, কিন্তু আমরা বোঝার জন্য এটাকে একটা গুড ফরম্যাটে নিয়ে আসছে, কি আপনি কনসেপচুয়ালি ওভাবেও দিতে পারেন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। স্যার স্যার এখানে ডিফারেন্সে গিয়ে কিছু কথা বলছিলেন যে Recording stop. Recording in progress. ওইটা একটু একবার বলবেন, আমার নেট কেটে আসছিল তো তখন বুঝিনি স্যার।
আমি বুঝি না, আপনি আবার প্রশ্নটা বলেন তো। স্যার এই যে ডিফারেন্স যেটা আসছে না, বলছিলেন যে মানে এখানে 1 লাখ আছে আবার নতুন মেশিনে 1 লাখ আছে, এটা আমরা নাও নিতে পারি মানে রেলিভেন্ট। 1 লাখ না, 10 লাখ। জি জি স্যার। স্যার ওই যে কিছু কথা বলছিলেন। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই আপনি নিউ মার্কেটে ব্রোকারেজ বিজনেস করলেও আপনার সেলস হবে মাসে 10 লক্ষ টাকা, আপনি ক্লথিং বিজনেস করলেও আপনার সেলস হবে 10 লক্ষ টাকা, তাহলে এই দুটো সেলস কি আপনার কনসিডারেশনে দেওয়ার দরকার আছে আপনি যখন অপশন নিয়ে অ্যানালাইসিস করবেন? আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনার বাসা কোথায়? স্যার চিটং স্যার, নয়াবাজার বিশ্ব বউবাজার স্যার। বউবাজার না? আচ্ছা ঈদগাহ বউবাজার স্যার। আচ্ছা, আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। আপনার সে ফর এক্সাম্পল আপনার বাসা হচ্ছে নয়াবাজার বিশ্ব রোডে। এখন আপনি আগ্রাবাদ থেকে অথবা আপনি আইসিএমএ থেকে যাত্রা শুরু করবেন। যাত্রা করতে গিয়ে আইসিএমএ থেকে আপনি যাত্রা করে আপনি কোনো একটা গন্তব্যে যাবেন, ঠিক আছে, অথবা আপনার বাসায় আসবেন, ঠিক আছে না? আমি এখন আপনাকে বললাম যে ভাই আইসিএমএ থেকে বিশ্ব রোডের দূরত্ব কত, এটা অ্যাক্সেস রোড দিয়ে গেলে কত হয়, অথবা অ্যাক্সেস রোড দিয়ে গেলে কত হয়, অথবা আপনি যদি দেওয়ানহাট দিয়ে ঘুরে যান তাহলে কত হয়, আপনি তাহলে কি করবেন বলেন? জি স্যার, বুঝতে পারছি। তখন স্যার খরচটা কম হবে ওইদিকে যাব। না, আপনি ওভাবে করবেন। আমি আপনাকে বললাম যে আপনার দূরত্ব, খরচের কথা আমি জিজ্ঞেস করিনি। আপনি তো টাকায় আছেন, আমি টাকায় নাই। স্যার দূরত্ব বলবো? জি জি, দূরত্ব বলবো। স্যার আমি তখন এক্সেস রোড দিয়ে যাব স্যার। আচ্ছা, আমি আপনাকে বলছি যে দূরত্ব, আমি কোন দিক দিয়ে যাবেন এটা জিজ্ঞেস করি নাই। প্রশ্ন বুঝতে হবে, আপনার প্রশ্নটা বুঝতে হবে। আরো সহজ করে দিই, আপনার বাসা হচ্ছে বউবাজার পানির কল, তাই তো? জি স্যার। এখন আমি আপনাকে বললাম যে বউবাজার পানির কল থেকে আপনি বড়পুলের দূরত্ব কত? বউবাজার পানির কল থেকে আপনার কোথায় যাবেন আপনি? অলংকার দূরত্ব কত? আপনি কিভাবে মাপবেন সেটা বলেন। স্যার কিলোমিটারে। স্যার আমি বুঝাইতে পারি নাই। আচ্ছা যাই হোক, আমি আপনাকে সহজ করে আরেকটু বলি যে আপনি যখন দুটো অপশন নিয়ে চিন্তা করবেন, আমি কিন্তু আপনাকে মানে রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস আনতে পারিনি, এটা আবার নিয়ে আসতে চেষ্টা করি। আপনি যখন দুটো অল্টারনেটিভ নিয়ে চিন্তা করবেন তখন আপনি চিন্তা করবেন যে আমি যখন দুটো অল্টারনেটিভ নিয়ে চিন্তা করছি, এই দুটো অল্টারনেটিভের মধ্যে যে জিনিসটা কমন আছে সেটাকে আমি বাদ দিয়ে দিব। আপনি পানির কল থেকে নয়াবাজার বিশ্ব রোড পর্যন্ত সে ফর এক্সাম্পল 1 কিলোমিটার, এই 1 কিলোমিটার আমি যদি আমার বাসা থেকে অলংকার মোড়টা আমি গুগলে মেপে নেন যা আসবে, অথবা আপনি আপনার বাসা থেকে নয়াবাজার বিশ্ব রোড এসে আপনি বড়পুল আসলেন, আপনি যখন এটাতেও মাপবেন একটা জিনিস কিন্তু কমন আসবে, বউবাজার থেকে বা পানির কল থেকে বিশ্ব রোড পর্যন্ত কমন আসবে, এই দুটো এই জায়গাটুকু কমন। তখন আপনি যদি বুদ্ধিমান হন আপনি কি করবেন, যে জিনিসটা কমন এটা বাদ, নয়াবাজার বিশ্ব রোড থেকে বড়পুল কত, নয়াবাজার বিশ্ব রোড থেকে অলংকার মোড় কত, এতটুকু মাইপে আপনি ডিসিশন দিবেন যে এখান থেকে এটা দূরত্ব অত, এখান থেকে এটা দূরত্ব অত, আমার জন্য কোনটা ফ্লেক্সিবল। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আপনি ডিসিশন মেকিং এ যখন আসবেন, যদি কোনো কিছু কমন হয়ে যায়, আপনি এখানে যোগ করেন, বিয়োগ করেন, পূরণ করেন, ভাগ করেন, রেজাল্ট কিন্তু 0। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, প্রশ্ন নাই, বুঝে গেছেন? স্যার আমি একটা জিনিস ক্লিয়ার হওয়ার জন্য একটা কথা বলবো, সেটা হচ্ছে স্যার আমি নতুন মেশিন কিনবো না ওল্ড মেশিন কিনবো সেটা ডিসিশন নিলাম আমি নেট ইনকাম বের করে, যে কোনটাতে আমার নেট ইনকাম বেশি হলো এই মেটটাতে, তাই না? জি। আচ্ছা এটাই স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি নেট ইনকাম দিয়ে করতে পারেন অথবা নেট ইফেক্ট দিয়ে করতে পারেন। নেট ইনকাম না বুঝে আপনি
আপনি চিন্তা করলেন অন্যভাবে। আপনি চিন্তা করলেন যে আমি যদি নতুন মেশিনে যাই ৮০,০০০ টাকা খরচ হবে, আর আমি যদি ওল্ড মেশিনে থেকে যাই আমার ১,০০,০০০ টাকা খরচ হবে। তাহলে বেসিক্যালি বেনিফিটটা কত আমার? ২০,০০০। আমি তাহলে আমি আমার যতটুকু আমি বেনিফিট পাচ্ছি সেটা নিয়ে আমি চিন্তা করলাম। তাহলে নতুন মেশিনে গেলে আমার খরচ বা কস্ট সেভিংস হবে ১,০০,০০০ টাকা। আর এই ১,০০,০০০ টাকার যদি বেনিফিট নিতে চাই আমার ৯০,০০০ টাকার একটা মেশিন খরচ করতে হবে, ৯০,০০০ টাকার একটা মেশিন কিনতে হবে। জি। এবং আমি যখন নতুন মেশিনে যাব আমি ওল্ড মেশিনটাকে ডিসপোজ অফ করে দেব বা এটাকে আমি বিক্রি করে দিব, ঠিক আছে? ওখান থেকেও আমি আরো অতিরিক্ত ১৫,০০০ টাকা পাবো। তাহলে ১,০০,০০০ যোগ ১৫,০০০, ১,১৫,০০০, সেখান থেকে ৯০,০০০ বাদ দিলে নেট আমার একটা বেনিফিট পাবো। নেট ইফেক্ট বলতে পারেন, নেট বেনিফিট বলতে পারেন, আমি 25,000 টাকার একটা বেনিফিট পাবো, ঠিক আছে? এখন আমি যদি আপনাদেরকে একটা অঙ্ক দিই এরকম, যে আপনার কাছে একটা ওল্ড মোটরসাইকেল আছে, আপনি একটা নতুন মোটরসাইকেল কিনবেন। নতুন একটা মোটরসাইকেল কিনতে গেলে লাগবে হচ্ছে ১,০০,০০০ টাকা। আর আপনার কাছে যে মোটরসাইকেলটা আগে থেকে আপনি কিনলেন, কয়েক বছর ইউজ করলেন, করার পর এখন ডেপ্রিসিয়েবল ভ্যালু অথবা বুক ভ্যালু হচ্ছে এটা হচ্ছে 50,000, ঠিক আছে? বুক ভ্যালু হচ্ছে 50,000। আপনি ওইভাবে চিন্তা করবেন না, তখন আপনি চিন্তা করবেন হচ্ছে কি যে আমি যদি এটা থেকে ওখানে যাই আমার ফুয়েল কস্ট কমে যাবে, মাইলেজ বেড়ে যাবে। আমার প্রতি মাসে আগে ১০,০০০ টাকা করে ফুয়েল কস্ট লাগতো, এখন লাগবে ৫,০০০ টাকা। সো আমার প্রতি মাসে ৫,০০০ টাকা করে সেভিংস হবে। তাহলে ১ বছরে আমার ৬০,০০০ টাকা সেভিংস হবে। আপনি তো এভাবে চিন্তা করবেন, তাই না? তাহলে আমার সেভিংস হবে ৬০,০০০ টাকা। আর আমি যদি ওল্ড মেশিনটা বিক্রি করে দিই আমি এখন ১০,০০০ টাকা বিক্রি করতে পারবো, ঠিক আছে না? তাহলে ৬০,০০০ এর সাথে যুক্ত হলো কত? ১০,০০০। এখন আপনি ধরে নিলেন যে ওই মোটরসাইকেলটা আপনাকে বেনিফিট দিবে হচ্ছে ১ বছরে বেনিফিট দিবে, সে ফর এক্সাম্পল। তাইলে আপনার কিন্তু আপনি বেনিফিট এখন পেয়ে যাচ্ছেন কত? ৬০,০০০ টাকা। কিন্তু ওল্ড মেশিনটার বুক ভ্যালু কত? ৫০,০০০ টাকা। আপনি যদি ১ বছরের জন্য চিন্তা করেন আপনি কিন্তু সাথে সাথে ডিসপোজ অফ করে ফেলবেন, এটাকে আপনি বাদ দিয়ে ফেলবেন। জি জি স্যার, ঠিক আছে? জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল। স্যার বলেন। স্যার, আমরা যখন ওল্ড মেশিনের ক্ষেত্রে চিন্তা করি তখন আমাদের সেলস রেভিনিউ ছিল ১০,০০,০০০ টাকা। তো নিউ মেশিনের ক্ষেত্রে যখন গেছি তখনও আমাদের এই সেলস রেভিনিউটা ১০,০০,০০০। এটার কোনো পরিবর্তন আসলো না কেন স্যার? আমি এটা রিপিটেডলি বলে আসছি। আমি এখন মোটরসাইকেলের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলছি। আপনার পুরাতন যে মোটরসাইকেল এটা দিয়ে আপনি পাঠাওতে আপনি রাইড শেয়ারিং করেন, তাই তো? রাইড শেয়ারিং বলে নাকি এটাকে? নাকি জি স্যার, রাইট শেয়ারিং। জি স্যার, আপনি ওই রাইড শেয়ারিং দিয়ে মাসে আপনি ১০,০০০ টাকা আয় করেন ওল্ড মেশিন, ওল্ড মোটরসাইকেল দিয়ে। এখন আপনি পালসার নতুন একটা মোটরসাইকেল নিলেন, আপনি কিন্তু রাইড শেয়ারিং দিয়ে ১০,০০০ টাকায় লাভ করবেন। তাহলে আপনার রেভিনিউ নিয়ে কি কোনো চিন্তা করার ইস্যু আছে? না স্যার, মানে আমি বলতে চাইছিলাম যে ওল্ড মেশিনটার ক্ষেত্রে যেখানে আমার সেলস রেভিনিউ ১০,০০,০০০, সেখানে নিউ মেশিনের ক্ষেত্রে আমার বাড়লো না কেন? আমি তাহলে প্রশ্ন করি, আপনার যে রাইড শেয়ারিং এ আপনার এখানে রেভিনিউ বাড়লো না কেন? আপনার রেভিনিউ বাড়লো না কেন বলেন? এটা তো ইজি প্রশ্ন, ইজি কোশ্চেন। আপনার রেভিনিউ বাড়ার সুযোগ নাই, আপনার রেভিনিউ বাড়ার কোনো সুযোগ নাই। আপনি রাইড শেয়ারিং আগে যা পেতেন এখনো তা পাবেন, আগের মেশিন দিয়ে যা বিক্রি করতেন এখনো তাই বিক্রি করবেন। জাস্ট আমার কস্টটা মানে ইয়ে হয়ে যাবে। এখন আমি প্রশ্ন করলাম যে প্রশ্নটা এমন হতে পারতো যদি বাড়ে কি হতো, যদি বেড়ে যায় তাহলে কি হতো? এখন যদি এমন হতো যে আগে আপনি ওল্ড মেশিনে ১০,০০,০০০ টাকা বিক্রি করেন, নতুন নিউ এফিশিয়েন্ট মেশিন দিয়ে আপনি রেভিনিউ বেড়ে গেছে ১১,০০,০০০ টাকা হয়ে গেছে, তখন কিন্তু এটা রিলেভেন্ট হতো। তখন রিলেভেন্ট অ্যানালাইসিসে এটা কিন্তু চলে আসতো। বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? যেহেতু বাড়ে নাই আপনার এটা বাদ, আপনি ডিসিশন মেকিং এটা আনবেন না। যদি পার্থক্য হয় আপনি এটা নিয়ে আসবেন। ক্লাস করে তাই কখন থেকে কখন ক্লাস করে? আমরা শেষ করতে চাই, আপনাদের আর কারো কোনো যদি প্রশ্ন না থেকে থাকে। স্যার, এই টাইপের ডিসিশন গুলো তো আমরা অল্টারনেটিভের মাধ্যমে যেটা আর কি দেখলাম, রিলেভেন্ট কস্টিং, এটা তো আমরা যেহেতু অ্যাসেট, এগুলো তো আমরা ক্যাপিটাল বাজেটিং এর থ্রুতেও নিয়ে থাকি, তাই না? হ্যাঁ, ওখানেও আমরা নিয়ে থাকি। জি স্যার, আমি একটু জিনিস ক্লিয়ার হতে যাচ্ছিলাম।
সেটা হচ্ছে যে স্যার মানে রিলিভেন্ট কস্ট বলতে আমরা যে বিষয়টাকে বিবেচনায় নেব সেটাই হবে রিলিভেন্ট, জি, যেটা জি। বিবেচনায় নেব না সেটা এখন হবে relevant। এখন আমরা যদি আগের প্রশ্নে আবার যাই যে আমার এখানে রিলেভেন্ট কোনটা কোনটা, আমার এখানে বেসিক্যালি হচ্ছে এই তিনটা আইটেম, যেটা ডিফারেন্সিয়াল আইটেম এটাই হচ্ছে রিলেভেন্ট, আর কোনটাই রিলেভেন্ট না। আর যে অপশনে যে খরচগুলো দেখাচ্ছে এভরিথিং ইররিলেভেন্ট। আমার ডিসিশন মেকিং এর জন্য এভরিথিং ইররিলেভেন্ট, যে তিনটাতে পার্থক্য হচ্ছে এই তিনটাই হচ্ছে রিলেভেন্ট। তার মানে স্যার স্যার, এখানে আমার একটা প্রশ্ন ছিল। আমরা বিবেচনায় নিলাম না, ওটা রিলিভেন্ট না। জি জি স্যার, আমরা নতুন মেশিন কিনলে স্যার আমাদের 25,000 টাকা নেট ইনকাম হচ্ছে স্যার, কিন্তু ওই যে স্যার যে একটা নেট নিচে একটা ইনকাম লেখা হচ্ছে আছে না, বাড়তেছে, নেট ইফেক্ট হচ্ছে, নেট ইনকাম মানে নেট ইফেক্ট হচ্ছে। জি স্যার, কিন্তু 45,000 টাকা স্যার লস কিভাবে হয় স্যার ওল্ড মেশিনে? তো এটা মানে স্কিপ করে গেছিলাম স্যার, একটু বুঝি নাই। 45,000 টাকা লস হয় না, এটা একটা রং অ্যানালাইসিস। আর প্রথমে যখন দুটো অপশন পেলো, ম্যানেজার বলতেছে স্যার আমি কেন করবো, আমার তো এরকম একটা লস হয়ে যায়, কিন্তু আমি ওই যে বেনিফিট কি বাড়বে সেটা নিয়ে অ্যানালাইসিস করি না, এই জন্য এটাকে বলা হয় রং অ্যানালাইসিস বা ইনকারেক্ট অ্যানালাইসিস। আসলে কোনো লস হয় না, এটা ম্যানেজারের একটা রং অ্যানালাইসিস, রং কনসেপশন। রং কনসেপশন। স্যার আমাদের একটু স্যার এই স্লাইডটা আপলোড করে দিলে ভালো হয় স্যার। এক্ষুনি করে দেবো।